EEE 319 সিগন্যালস অ্যান্ড সিস্টেমস মডিউল 5-এ আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। মডিউল 5-এ বেসিক্যালি আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ফোরিয়ে সিরিজ। ফোরিয়ে সিরিজের সেশনে আপনাদের যে জিনিসগুলো নিয়ে আমরা আলোচনা করব সেখানে বেসিক্যালি আমরা ট্রান্সফরমেশন ম্যাথমেটিক্সে ট্রিগোনোমেট্রিক এই মেথডটা আমরা ইউজ করে কয়েকটা প্রবলেম দেখার চেষ্টা করব। তার আগে আমি প্রথমেই যেটা নিয়ে আলোচনা করতে চাই সেটা হচ্ছে আমাদের যে সকল ট্রান্সফরমেশন ম্যাথমেটিক্স মেথডস রয়েছে, যেমন ফোরিয়ে সিরিজ, ফোরিয়ে ট্রান্সফর্ম, ল্যাপ্লাস ট্রান্সফর্ম, জেড ট্রান্সফর্ম, এই যে ট্রান্সফরমেশন টেকনিক্স এগুলোর আসলে ব্যবহার কোথায়, এগুলোর অ্যাপ্লিকেশন কোথায়। আমরা যেটা করি সেটা হচ্ছে আমরা ম্যাথগুলো শিখি, ফর্মুলাগুলো মুখস্থ করি, কিন্তু এই জিনিসগুলো কোথায় আমরা অ্যাপ্লিকেশন আছে, কোথায় আমরা প্রয়োগ করতে পারি, কিভাবে প্রয়োগ করতে পারি সেটা আমরা জানি না। আমার এখানে খুব সংক্ষিপ্ত পরিসরে আলোচনার উদ্দেশ্য হবে যে এই ট্রান্সফরমেশন ম্যাথমেটিক্সগুলোর অ্যাপ্লিকেশনগুলো জানবার। সবার প্রথমে আজকে যে টপিক নিয়ে আলোচনা করব অর্থাৎ ফোরিয়ে সিরিজ, এই ফোরিয়ে সিরিজটা আমরা কোথায় ইউজ করি সেটা আমরা বলি। প্রথমেই আসি, ফোরিয়ে সিরিজটা বেসিক্যালি আমরা একটা কন্টিনিউয়াস টাইম সিগনালে আমরা প্রয়োগ করতে পারি। অর্থাৎ আমাদের কাছে যদি একটা কন্টিনিউয়াস টাইম সিগন্যাল অর্থাৎ সিটিএস থাকে এবং সেই কন্টিনিউয়াস টাইম সিগন্যালটা যদি পিরিয়ডিক নেচারের হয় তাহলেই কেবলমাত্র সেখানে আমরা ফোরিয়ে সিরিজ অ্যাপ্লাই করতে পারবো। অর্থাৎ ফোরিয়ে সিরিজ এক্সিস্ট ফর কন্টিনিউয়াস টাইম সিগন্যাল, দোজ আর পিরিয়ডিক ইন নেচার। আর ফোরিয়ে ট্রান্সফর্মটা বেসিক্যালি এটাও কন্টিনিউয়াস টাইম সিগন্যালে অ্যাপ্লাই করা যায়, তবে এক্ষেত্রে সিগন্যালটাকে হতে হবে এপিরিয়ডিক নেচারে। আমরা জানি আমাদের যে ন্যাচারাল এনভায়রনমেন্ট অথবা ন্যাচারাল ওয়ার্ল্ড, সেখান থেকে তৈরি হওয়া বেশিরভাগ সিগন্যালই আসলে এপিরিয়ডিক, সকল সিগন্যালই ইনফ্যাক্ট এপিরিয়ডিক নেচারের। আর সিস্টেম থেকে যে ধরনের অসিলেশন তৈরি হয়, আমরা যে সকল সিস্টেম সোর্স থেকে যে ধরনের সিগন্যালগুলো পাই সেগুলো হচ্ছে বেসিক্যালি পিরিয়ডিক নেচারের। তাহলে আমাদের বেশিরভাগ সিগন্যাল কিন্তু এপিরিয়ডিক সিগন্যাল, তাই ফোরিয়ে ট্রান্সফর্মের অ্যাপ্লিকেশনটা অনেক বেশি, কেননা ফোরিয়ে ট্রান্সফর্ম এপিরিয়ডিক সিগন্যালের ক্ষেত্রে আমরা অ্যাপ্লাই করতে পারি। তার মানে যদি কোনো সিগন্যাল কন্টিনিউয়াস টাইম হয় এবং পিরিয়ডিক হয় তাহলে সেক্ষেত্রে ফোরিয়ে ট্রান্সফর্ম এক্সিস্ট করে, অর্থাৎ ফোরিয়ে সিরিজের মাধ্যমে সিগন্যালটাকে আমরা এক্সপান্ড করতে পারবো। আর ফোরিয়ে ট্রান্সফর্মটা অ্যাপ্লাই করা যায় মূলত কন্টিনিউয়াস টাইম সিগন্যাল, দোজ আর অ্যাপিরিয়ডিক ইন নেচার, সেই সব সিগন্যালের ক্ষেত্রে। ফোরিয়ে ট্রান্সফর্মকে আবার দুটা ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে ডিসক্রিট টাইম ফোরিয়ে ট্রান্সফর্ম। ডিসক্রিট টাইম ফোরিয়ে ট্রান্সফর্ম বেসিক্যালি আমরা অ্যাপ্লাই করব ডিসক্রিট টাইম সিগন্যাল এবং এপিরিয়ডিক সিগন্যালের ক্ষেত্রে, অর্থাৎ যে সকল সিগন্যাল ডিসক্রিট নেচারের এবং যেটা এপিরিয়ডিক সেটাকে আমরা বলবো ডিসক্রিট টাইম ফোরিয়ে ট্রান্সফর্ম। সেই সব সিগন্যাল অ্যানালাইসিসে আমরা ইউজ করব ডিসক্রিট টাইম ফোরিয়ে ট্রান্সফর্ম, এই ম্যাথমেটিক্যাল টুলসটা। আর আরও একটা ফোরিয়ে ট্রান্সফর্ম আছে যেটা হচ্ছে ডিসক্রিট ফোরিয়ে ট্রান্সফর্ম। ডিসক্রিট ফোরিয়ে ট্রান্সফর্ম এটা বেসিক্যালি আমরা ডিসক্রিট টাইম সিগন্যাল এবং পিরিয়ডিক নেচারের সিগন্যালে আমরা অ্যাপ্লাই করতে পারবো। আর আরেকটা যেটা সেটা হচ্ছে ল্যাপ্লাস ট্রান্সফর্ম। ল্যাপ্লাস ট্রান্সফর্মটা বেসিক্যালি আমরা ইউজ করি হচ্ছে সিস্টেমকে ডিজাইন করার জন্য, সিস্টেমকে অ্যানালাইসিস করার জন্য, অর্থাৎ সিস্টেমের বিহেভিয়ার বোঝার জন্য। এবং এই ল্যাপ্লাস ট্রান্সফর্মটা আমরা করি যখন আমাদের সিগন্যালটা হচ্ছে কন্টিনিউয়াস টাইম নেচারের, অর্থাৎ কন্টিনিউয়াস টাইম সিগন্যাল দিয়ে আমরা ল্যাপ্লাস ট্রান্সফর্ম করতে পারি যখন আমরা একটা সিস্টেমকে অ্যানালাইসিস করতে চাচ্ছি তার বিহেভিয়ার বোঝার জন্য, যখন একটা সিস্টেমকে আমরা ডিজাইন করতে চাচ্ছি তখন বেসিক্যালি আমরা ল্যাপ্লাস ট্রান্সফর্ম ইউজ করি। আর জেড ট্রান্সফর্ম এটা আমরা বেসিক্যালি ইউজ করি হচ্ছে একটা সিস্টেমকে অ্যানালাইসিস করা, তার বিহেভিয়ার বোঝার জন্য এবং সেই সিস্টেমটা ডিজাইন করার জন্য। এবং এটা বেসিক্যালি কন্টিনিউয়াস টাইম সিগন্যাল, এখানে ভুল আছে, এটা বেসিক্যালি ডিসক্রিট টাইম সিগন্যাল হবে, এটা হবে ডিটিএস। ডিসক্রিট টাইম সিগন্যালের ক্ষেত্রে আমরা বেসিক্যালি এই জেড ট্রান্সফর্মটা ইউজ করি। বেসিক্যালি এই হচ্ছে ট্রান্সফরমেশন ম্যাথমেটিক্সে আমাদের যতগুলো ম্যাথমেটিক্যাল টুলস ছিল সেই ম্যাথমেটিক্যাল টুলসগুলোর পরিচয় এবং কোথায় আমরা কোনটা ব্যবহার করব সেটা নিয়ে খুব সংক্ষিপ্ত আলোচনা। এখন আমরা চলে যাই যে এই সিগন্যালগুলো দেখতে আসলে কেমন। যেমন আমি প্রথমেই বলেছিলাম যে ফোরিয়ে ট্রান্সফর্ম সেটা হচ্ছে কন্টিনিউয়াস টাইম সিগন্যাল নেচারের হতে হবে এবং এপিরিয়ডিক নেচারের হতে হবে। যেমনটা আমরা এখানে দেখছি যে এখানে একটাই প্যাটার্ন আছে, যেমন এখানে একটা ডিসি পার্ট দেখছি, এর মাঝখানে একটা
সিগন্যালের ওয়েভ ফর্ম দেখছি, যে ওয়েভ ফর্মটা রিপিট হয়নি, তাহলে এটা হচ্ছে এপিরিওডিক নেচারের। আর ফোরিয়ার সিরিজটা আমরা বেসিক্যালি ইউজ করি হচ্ছে যে সিগন্যালটা কন্টিনিউয়াস এবং একই সাথে পিরিয়ডিক নেচারের, সেই সিগন্যালে আমরা ফোরিয়ার সিরিজটা অ্যাপ্লাই করি। যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি এই যে সিগন্যাল প্যাটার্নটা, এটা কিন্তু একটা নির্দিষ্ট সময় পর পর রিপিট হচ্ছে, একটা নির্দিষ্ট সময় পর পর এই সিগন্যাল প্যাটার্নটা রিপিট হচ্ছে। তাহলে এটা হচ্ছে পিরিয়ডিক সিগন্যালের ক্ষেত্রে অ্যাপ্লাই করব এবং কন্টিনিউয়াস সিগন্যালের ক্ষেত্রে অ্যাপ্লাই করব। আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে কন্টিনিউয়াস টাইম সিগন্যাল, এটাও একটা কন্টিনিউয়াস টাইম সিগন্যাল। যেটা বলেছিলাম যে ফোরিয়ার ট্রান্সফর্ম, যেটা ডিসক্রিট টাইম ফোরিয়ার ট্রান্সফর্ম, এটা আমরা বেসিক্যালি ইউজ করি হচ্ছে ডিসক্রিট সিগন্যাল এবং এপিরিয়ডিক নেচারের যে সকল সিগন্যাল, সেই সব সিগন্যালের ক্ষেত্রে। যেমন আমরা দেখতে পাচ্ছি এখানে প্রত্যেকটা হচ্ছে এক একটা স্যাম্পল, প্রত্যেকটা হচ্ছে এক একটা স্যাম্পল। তাহলে এই ধরনের স্যাম্পলে এরকম ডিসক্রিট এবং এপিরিয়ডিক নেচারের যে সকল সিগন্যাল রয়েছে, সেই সব সিগন্যালকে অ্যানালাইসিস করা, তার বিহেভিয়ার বোঝার জন্য আমরা বেসিক্যালি যেটা করি সেটা হচ্ছে ডিসক্রিট টাইম ফোরিয়ার ট্রান্সফর্ম করি। আর আমাদের সিগন্যালটা যদি ডিসক্রিট নেচারের হয়, অর্থাৎ এরকম যদি অনেকগুলো স্যাম্পল আমরা পাই, যে স্যাম্পলগুলো বেসিক্যালি রিপিটিং প্যাটার্নে আছে, অর্থাৎ একটা সিগন্যালের শেপ অথবা প্যাটার্ন বারবার রিপিট হচ্ছে, তাহলে সেটাকে আমরা বলবো পিরিয়ডিক সিগন্যাল। তাহলে তখন আমরা যেটা ইউজ করব সেটা হচ্ছে ডিসক্রিট ফোরিয়ার ট্রান্সফরমেশন, এই ম্যাথমেটিক্যাল টুলসটা আমরা ব্যবহার করব সিগন্যালকে অ্যানালাইসিস করার জন্য। এবার আমরা চলে আসি আমাদের আজকের টপিক, অর্থাৎ ফোরিয়ার সিরিজে। ফোরিয়ার সিরিজ ক্যালকুলেশনের বেশ কিছু মেথড আছে, আমরা এখানে ট্রিগোনোমেট্রিক মেথডটা ব্যবহার করব। ট্রিগোনোমেট্রিক মেথডটা খুব পপুলার একটা মেথড এবং এটা দিয়ে বেসিক্যালি ফোরিয়ার সিরিজ ক্যালকুলেশন করা হয়। আমাদের এর বাইরে যে সকল মেথড রয়েছে সেগুলো আসলে আমাদের আলোচনার বিয়ন্ড স্কোপে চলে যায়, সেটা করার খুব একটা সুযোগ বোধহয় পাওয়া যাবে না। তারপর আমরা চলে আসি এখানে বেসিক্যালি ফোরিয়ার সিরিজের যে ফান্ডামেন্টাল কনসেপ্ট, সেই ফান্ডামেন্টাল কনসেপ্টে আমরা ইতিমধ্যে বলেছি যে ফোরিয়ার সিরিজ এই ম্যাথমেটিক্যাল টুলসটা আমরা তখনই ব্যবহার করব যখন আমাদের সিগন্যালটা হচ্ছে একটা কন্টিনিউয়াস টাইম সিগন্যাল এবং যে সিগন্যালটার নেচার হচ্ছে পিরিয়ডিক নেচার, তাহলে সেই ধরনের সিগন্যালে আমরা ব্যবহার করব হচ্ছে ফোরিয়ার সিরিজ। তাহলে আমরা ধরে নিই যে এমন একটা কন্টিনিউয়াস টাইম এবং পিরিয়ডিক সিগন্যাল হচ্ছে এক্স অফ টি, যে এক্স অফ টিতে 3 ধরনের কম্পোনেন্ট আছে। কি কি কম্পোনেন্ট আছে? ডিসি অথবা অ্যাভারেজ ভ্যালু, কোসাইন টার্ম এবং সাইন টার্ম। এই 3টা টার্ম, সর্বোচ্চ এই 3টা টার্ম নিয়ে আমাদের এক্স অফ টি, এই কন্টিনিউয়াস টাইম পিরিয়ডিক সিগন্যালটা তৈরি। তাহলে এটাকে যদি আমরা ফোরিয়ার সিরিজ এক্সপানশনে প্রকাশ করতে চাই, তাহলে এটাকে আমরা এভাবে লিখতে পারি এক্স অফ টি ইকুয়াল টু এ নট, যেখানে এ নটটা হচ্ছে বেসিক্যালি আমাদের এই ডিসি অথবা অ্যাভারেজ ভ্যালুকে রিপ্রেজেন্ট করছে। আমরা এখানে দেখতে পাচ্ছি কস টার্ম আছে, এই যে এখানে যে কস টার্ম সেটা আমরা এখানে দিয়েছি। তারপরে আছে সাইন টার্ম, এই যে এখানে আমাদের ইকুয়েশনের সাইন টার্মটা আমরা এখানে দেখতে পাচ্ছি। তাহলে ইকুয়েশনটা আমরা যখন ফোরিয়ার সিরিজ এক্সপানশন ইউজ করছি, তাহলে আমরা খেয়াল করি এখানে ডিসি টার্ম রয়েছে, কস টার্ম রয়েছে, সাইন টার্ম রয়েছে এবং এখানে আরও একটা বিষয় হচ্ছে এই যে এখানে এ নট, এ এন, বি এন, এগুলো দিয়ে আমরা মূলত কোএফিশিয়েন্টকে আইডেন্টিফাই করার চেষ্টা করছি। যেমন এ নট, এই যে ফার্স্ট কোএফিশিয়েন্টটা আছে তার সাথে কিন্তু কোনো ফ্রিকোয়েন্সি টার্ম নেই, কেননা এর সাথে এটা একটা পিওর ডিসি টার্ম, যেটা আমাদের এক্স অফ টি সিগন্যালের অ্যাভারেজ ভ্যালুকে রিপ্রেজেন্ট করে। এ অফ এন, এটা হচ্ছে কস যে টার্মটা আছে, কস টার্মের কোএফিশিয়েন্ট হচ্ছে এ অফ এন, এ এন, আর সাইন টার্মের যে কোএফিশিয়েন্ট সেটা হচ্ছে বি এন। আর এখানে আরও একটা জিনিস দেখবার আছে, সেটা হচ্ছে কজের সাথে আমাদের যে থেটা টার্ম সেটা হচ্ছে এন। এই এনটা যেটা, এনটা বেসিক্যালি একটা ইন্টিজার নাম্বার, পজিটিভ ইন্টিজারকে রিপ্রেজেন্ট করে, অর্থাৎ 1 2 3 4 5 এরকম আমরা যে কোনো ভ্যালু দিতে পারি। ঠিক তেমনি এখানেও এন আছে, আমরা দেখতে পাচ্ছি এখানেও এন আছে। তার পাশাপাশি এখানে আমরা দেখতে পাচ্ছি ওমেগা নট আছে, যেটা বেসিক্যালি আমাদের ফ্রিকোয়েন্সি টার্ম। তাহলে ওমেগা নটকে আমরা ভাঙলে আমরা জানি যে ওমেগা নটকে ভাঙলে পাওয়া যায় হচ্ছে টুয়াইস বাই এফ নট, অর্থাৎ এটা হচ্ছে ফ্রিকোয়েন্সি টার্ম। তাহলে এখানে আমরা যদি এন এর ভ্যালু 1 2 3 4 এরকম যাই দিই না কেন, করসপন্ডিং সেই হারমোনিককে বেসিক্যালি সে রিপ্রেজেন্ট করবে।
তাহলে আমরা যদি এখানে n এর ভ্যালু 1 দেই তাহলে ফার্স্ট হারমোনিক, n এর ভ্যালু যদি 2 দেই তাহলে সেকেন্ড হারমোনিক, n এর ভ্যালু যদি 3 দেই থার্ড হারমোনিককে বোঝাবে। এখন হারমোনিক বিষয়টা কি? হারমোনিক মানে হচ্ছে ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সি কম্পোনেন্ট, অর্থাৎ একটা সিগন্যালকে, ফান্ডামেন্টাল মানে হচ্ছে মৌলিক, অর্থাৎ একটা সিগন্যালে কেবলমাত্র যদি একটাই ফ্রিকোয়েন্সি কম্পোনেন্ট থাকে তাহলে আমরা সেটাকে বলতে পারবো সেটা হচ্ছে একটা হারমোনিক। যেমন আমরা কজ এবং সাইনের কথা যদি বলি, যেমন আমরা কজ এবং সাইন থেটা আকারে একটাই ফ্রিকোয়েন্সি আছে, একটাই ওমেগা নট আছে, তাহলে সেখানে ফ্রিকোয়েন্সি কম্পোনেন্ট মাত্র একটা, তাহলে সেটাই হবে আমার ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সি কম্পোনেন্ট অর্থাৎ হারমোনিক। কিন্তু আমরা যদি অনেকগুলো সিগন্যালকে একসাথে কম্বাইন করি, যেমন কয়েকটা কজ থেটা, কয়েকটা সাইন থেটা, তাহলে সেখানে কি হবে? সেখানে 3-4টা ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সি কম্পোনেন্ট একসাথে আছে। আমি সবগুলো ফ্রিকোয়েন্সি কম্পোনেন্টকে একসাথে কম্বাইন করে একটা কম্পোজিট সিগন্যাল তৈরি করছি। তাহলে সেখানে এই টোটাল যে কম্পোজিট সিগন্যালটা সেটা কোনো হারমোনিক হতে পারে না, অর্থাৎ সেখানে যেহেতু অনেকগুলো কম্পোনেন্ট আছে ইন্ডিভিজুয়ালি সে হারমোনিক নয়, কিন্তু সে অনেকগুলো হারমোনিক্স নিয়ে সে তৈরি। তাহলে সেই কম্পোজিট সিগন্যালে আমি বলতে পারবো সেই কম্পোজিট সিগন্যালটা তৈরি হয়েছে অনেকগুলো হারমোনিক্স নিয়ে। তাহলে বেসিক্যালি এইভাবে আমরা ফোরিয়ার সিরিজ এক্সপানশনের মাধ্যমে আমরা এই হারমোনিক্সকেই মূলত অ্যানালাইসিস করি। হারমোনিক্সে কোনটা মেজর অথবা কোনটা ডমিন্যান্ট আছে, কোন হারমোনিকটা মাইনর অথবা সাপ্রেসড অবস্থায় আছে, এই জিনিসগুলো আমরা বোঝার চেষ্টা করি। অর্থাৎ কোনটা মেজর, কোনটা মাইনর, অর্থাৎ কোনটা ডমিন্যান্ট হারমোনিক, কোনটা রিলেটিভলি কম ডমিন্যান্ট হারমোনিক, এই জিনিসগুলোই আমরা বেসিক্যালি বোঝার চেষ্টা করি। হারমোনিক অ্যানালাইসিস ফোরিয়ার সিরিজের বেসিক কাজ, কেননা যে কোনো সিগন্যাল অ্যানালাইসিস করতে গেলে সবার প্রথমেই কিন্তু আমাদের হারমোনিক অ্যানালাইসিস করতে হয়, অর্থাৎ ফ্রিকোয়েন্সি কম্পোনেন্টগুলোর কেমন আছে, কোন ফ্রিকোয়েন্সি সাইন অথবা কজ এর মধ্যে কোনটা ডমিন্যান্ট, সেই জিনিসগুলো বোঝার জন্য মূলত আমরা এই কাজটা করি, অর্থাৎ ফোরিয়ার সিরিজ এক্সপানশনটা করি। আচ্ছা, এবার আমরা চলে যাব এখানে যে কোএফিশিয়েন্টগুলো আমরা দেখেছিলাম, যেমন a0, an, bn, এই কোএফিশিয়েন্টগুলোর ইকুয়েশনগুলো মূলত এখানে দেওয়া আছে। যেমন a0 আমরা বলছিলাম যে a0 হচ্ছে ডিসি অথবা অ্যাভারেজ ভ্যালুকে রিপ্রেজেন্ট করে। তাহলে a0 এর ইকুয়েশন হচ্ছে 1/t0 x অফ t, অর্থাৎ x অফ t কে আমি t এর সাপেক্ষে 0 থেকে t0 পর্যন্ত আমি ইন্টিগ্রেট করব, যেখানে t0টা হচ্ছে ফান্ডামেন্টাল টাইম পিরিয়ড, অর্থাৎ একটা ফান্ডামেন্টাল টাইম পিরিয়ডের রেসপেক্টে আমি সিগন্যালটাকে ইন্টিগ্রেট করছি। তাহলে ফান্ডামেন্টাল টাইম পিরিয়ড ইতিমধ্যে আমি বলেছি, যেহেতু ফোরিয়ার সিরিজ এক্সিস্ট করে কেবলমাত্র পিরিয়ডিক সিগন্যালে, তাহলে খুব স্বাভাবিকভাবেই এখানে আমরা টোটাল টাইম বলতে ফান্ডামেন্টাল টাইম পিরিয়ডকেই বোঝাবো, অর্থাৎ যে নির্দিষ্ট সময় পর পর সিগন্যাল নিজেকে রিপিট করে, অর্থাৎ একটি পূর্ণ অসিলেশন পেতে যে সময়টা লাগে সেটাকেই আমরা বলছি ফান্ডামেন্টাল টাইম পিরিয়ড। আচ্ছা, তাহলে এখানে আমরা কি করছি? আমরা জানি যে অ্যাভারেজ ভ্যালু মানেই কিন্তু হচ্ছে যে আমরা কি করব, অ্যাভারেজ ভ্যালু ক্যালকুলেশনে টোটাল এরিয়াকে আমরা টোটাল টাইম দিয়ে ডিভাইড করছি। তাহলে এখানে আমরা বলতে পারি এই যে এক্স অফ টি ডিটি, এটাকে আমরা 0 থেকে t0 এই টাইম ইন্টারভ্যালে, অর্থাৎ 1p ফান্ডামেন্টাল টাইম পিরিয়ডের রেসপেক্টে আমি ইন্টিগ্রেট করছি। এটা হচ্ছে আমাদের এরিয়া, এইটুকু অংশ হচ্ছে টোটাল এরিয়া, আর এখানে আমরা টোটাল এরিয়াকে ডিভাইড করছি t0 দিয়ে, অর্থাৎ টোটাল টাইম দিয়ে। সেখান থেকে আমরা বেসিক্যালি অ্যাভারেজ ভ্যালুটা পেয়ে যাব, এক্স অফ টি এর অ্যাভারেজ ভ্যালুটা আমরা বের করে ফেলতে পারবো। এ অফ এন, এটা হচ্ছে বেসিক্যালি কজের সাথে যে কোএফিশিয়েন্টটা আছে সেটা হচ্ছে এ অফ এন, আর বি অফ এনটা হচ্ছে সাইনের সাথে যে কোএফিশিয়েন্টটা আছে সেটা হচ্ছে বি অফ এন। এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি সাইনের সাথে যে কোএফিশিয়েন্টটা আছে সেটা হচ্ছে বি অফ এন। তাহলে মনে রাখার সুবিধার্থে আমরা খেয়াল রাখতে পারি, যেহেতু এ এন কজের কোএফিশিয়েন্ট, সেজন্য আমরা এখানে এক্স অফ টি এর সাথে কজ টার্ম রেখেছি, আবার যেহেতু বিএন সাইনের কোএফিশিয়েন্ট, সুতরাং এখানে এক্স অফ টি এর সাথে আমরা সাইন টার্ম রেখেছি। তাহলে এই হচ্ছে আমাদের তিনটা কোএফিশিয়েন্টের ইকুয়েশন। এখন আমরা একটা প্র্যাকটিক্যাল প্রবলেমে চলে যাব। এখানে আমরা ফোরিয়ার সিরিজ এক্সপানশন দেখেছি এবং তিনটা কোএফিশিয়েন্ট a0, an এবং bn, এই তিনটা ইকুয়েশন দেখেছি, কোএফিশিয়েন্টের ইকুয়েশন দেখেছি
এখন এই থিওরিটিক্যাল কনসেপ্ট দিয়ে আমরা বেসিক্যালি একটা প্রবলেম সলভ করার চেষ্টা করব। এখন এখানে যে প্রবলেমটা দেওয়া আছে সেটা হচ্ছে এই যে ইকুয়েশনটা, এই যে ফিগারটা আমরা দেখতে পাচ্ছি, এই ফিগারটা বেসিক্যালি এক্স অফ টি, এই এক্স অফ টি সিগন্যাল এখানে ফিগারে দেখানো হচ্ছে। এটা হচ্ছে আমাদের টাইমের এক্সিস, এটা হচ্ছে আমার টাইম এক্সিস, আর এখানে অ্যামপ্লিটিউড আমরা দেখতে পাচ্ছি। এখন প্রবলেমে যেটা বলা হচ্ছে সেটা আমরা একটু করি। বলা হচ্ছে উই নিড টু এক্সপ্রেস সিগন্যাল এক্স টি ইন টার্মস অফ হারমোনিক্স ইউজিং ট্রিগোনোমেট্রিক ফোরিয়ার সিরিজ এক্সপানশন। তাহলে ট্রিগোনোমেট্রিক ফোরিয়ার সিরিজ এক্সপানশনের মাধ্যমে আমাদের এক্স অফ টিকে হারমোনিক্সে এক্সপ্রেস করে দেখাতে হবে। আমি ইতিমধ্যে আলোচনা করেছি যে এখানে যেহেতু সাইন টার্ম আছে, কস টার্ম আছে, তার মানে হারমোনিক্স রয়েছে, অনেকগুলো হারমোনিক্স রয়েছে। তাহলে আমাদের উদ্দেশ্য হবে যে এই হারমোনিক্সগুলোকে ট্রিগোনোমেট্রিক ফোরিয়ার সিরিজ এক্সপেনশনের মাধ্যমে প্রকাশ করা। এখানে আরও একটা গুরুত্বপূর্ণ জিনিস যেটা আমি আগে বলে আসিনি, সেটা হচ্ছে এই যে এখানে আমি একটা সামেশন দিয়েছি, এখানে আমি একটা সামেশন দিয়েছি। এই সামেশন দেওয়ার মানে হচ্ছে n ইকুয়াল টু 1 থেকে ইনফিনিটি পর্যন্ত যতগুলো কস টার্ম আছে সবগুলো কস টার্মকে আমি এখানে এই সামের মাধ্যমে নিয়ে এসেছি। ঠিক তেমনি এখানে 1 থেকে ইনফিনিটি পর্যন্ত যতগুলো সাইন টার্ম আছে এই সামের মাধ্যমে আমি সবগুলো সাইন টার্মকে এক জায়গায় নিয়ে এসেছি। তাহলে আমাদের কী কী কম্পোনেন্ট আছে? ডিসি কম্পোনেন্ট আছে, 1 থেকে ইনফিনিটি পর্যন্ত কস টার্ম আছে, 1 থেকে ইনফিনিটি পর্যন্ত আমার সাইন টার্ম, এই সকল সাইন টার্মকে আমরা এক জায়গায় নিয়ে এসেছি। সেটাই হচ্ছে মূলত এক্স অফ টি, অর্থাৎ ফোরিয়ার সিরিজ এক্সপ্যানশনের মাধ্যমে আমরা এই সমস্ত কম্পোনেন্টকে আমরা এক জায়গায় করলাম, এবং এই ফোরিয়ার সিরিজ এক্সপানশনের মাধ্যমে মূলত আমরা হারমোনিক্সগুলোকে হারমোনিক্স আকারে সিগন্যালটাকে প্রকাশ করি। এবার আমরা প্রবলেমে চলে আসি। এখানে যেহেতু ট্রিগোনোমেট্রিক ফোরিয়ার সিরিজ এক্সপানশন ব্যবহার করতে বলা হয়েছে, তাহলে সবার প্রথমে আমাদের নিশ্চিত হতে হবে ফোরিয়ার সিরিজ এক্সপানশন আদৌ ব্যবহার করা যাবে কিনা। আমি প্রথমেই বলে নিয়েছি ফোরিয়ার সিরিজটা অ্যাপ্লিকেবল হচ্ছে কেবলমাত্র পিরিয়ডিক সিগন্যালের ক্ষেত্রে। কন্টিনিউয়াস টাইম সিগন্যাল হতে হবে এবং পিরিয়ডিক হতে হবে। আমরা সিগন্যালটা দেখেই বুঝতে পারছি সিগন্যালটা হচ্ছে একটা কন্টিনিউয়াস টাইম সিগন্যাল। এখন সিগন্যালটা পিরিয়ডিক কিনা কিভাবে বুঝবো? বোঝা খুব সহজ। সিগন্যালের প্যাটার্ন রিপিট হচ্ছে কিনা, অর্থাৎ একটা কমপ্লিট অসিলেশন যেটা আছে সেই অসিলেশনটা একটা নির্দিষ্ট সময় পর পর আমাদের রিপিট হচ্ছে কিনা, অর্থাৎ ফান্ডামেন্টাল টাইম পিরিয়ড আছে কিনা। আমরা এখান থেকে যদি খেয়াল করি তাহলে আমরা দেখব -1 থেকে 3 পর্যন্ত, +3 পর্যন্ত আমরা এখানে দেখতে পাচ্ছি পজিটিভ পিক, নেগেটিভ পিক। এই 3তে এসে নেগেটিভ পিক শেষ হয়েছে, 1-এ এসে পজিটিভ পিক শেষ হয়েছে, 3তে এসে যে নেগেটিভ পিক শেষ হয়েছে সেখানে আবার 3 থেকে আবার আরেকটা পজিটিভ পিক শুরু হয়েছে এবং সেখানে আবার নেগেটিভ পিক শুরু হয়েছে। একইভাবে এই সাইকেলটা চলছে, তার মানে এটা একটা রিপিট হচ্ছে, একই প্যাটার্ন, পজিটিভ পিক নেগেটিভ পিক, এই সেম প্যাটার্নটা রিপিট হচ্ছে একটা নির্দিষ্ট টাইম পিরিয়ড পর পর। তাহলে অবভিয়াসলি এটা একটা পিরিয়ডিক সিগন্যাল, যেহেতু তার ফান্ডামেন্টাল টাইম পিরিয়ড আছে। এখন আমরা আইডেন্টিফাই করেছি যে ফান্ডামেন্টাল টাইম পিরিয়ডটা বেসিক্যালি এখান থেকে এই পর্যন্ত, এখান থেকে এই পর্যন্ত, এখান থেকে এই পর্যন্ত হচ্ছে আমাদের ফান্ডামেন্টাল টাইম পিরিয়ড, যেটাকে আমরা টি নট দিয়ে প্রকাশ করি, যেটাকে আমরা টি নট দিয়ে প্রকাশ করি, টি নট দিয়ে প্রকাশ করি। এখন আমরা এখানে দেখতে পাচ্ছি যে -1 থেকে 1 পর্যন্ত এই এক্স অফ টি সিগন্যালের অ্যামপ্লিটিউড হচ্ছে 1, আবার 1 থেকে +3 পর্যন্ত সিগন্যালের অ্যামপ্লিটিউড হচ্ছে -1, সিগন্যালের অ্যামপ্লিটিউড হচ্ছে -1। তাহলে এই যে পজিটিভ পিক এবং নেগেটিভ পিক এটা মিলেই মূলত আমাদের ফান্ডামেন্টাল টাইম পিরিয়ড, অর্থাৎ টি নট। এখন প্রথমেই আমরা বের করে ফেললাম যে এটা যেহেতু কন্টিনিউয়াস টাইম সিগন্যাল, এটা যেহেতু পিরিয়ডিক সিগন্যাল, সুতরাং এখানে আমরা ফোরিয়ার সিরিজ এক্সপানশন ব্যবহার করতে পারব। এবার আসি, আমরা ফোরিয়ার সিরিজ এক্সপানশনের যে ইকুয়েশনের সাথে আমরা পরিচিত হয়েছি সেই ইকুয়েশনটা কি? সেই ইকুয়েশনটা হচ্ছে এক্স অফ টি ইকুয়াল টু a নট, অর্থাৎ ডিসি ভ্যালু, সামেশন an cos n ওমেগা নট টি প্লাস সামেশন bn sin n ওমেগা নট টি। তাহলে এখানে আমরা কি করেছি? এই ইকুয়েশনটাই আমরা লিখে দিয়েছি, যেটা আমরা আগে দেখলাম। এখন আমাদের কাজ হবে a নট, an, bn, এই তিনটা কোএফিসিয়েন্টের ভ্যালু আমাদের ক্যালকুলেট করতে হবে। এই তিনটা কোএফিসিয়েন্টের ভ্যালু আমাদের এখানে যে ইকুয়েশন আছে সেই ইকুয়েশন অনুযায়ী আমাদের ক্যালকুলেট করতে হবে।
তাহলে বিষয়টা বোঝা যাচ্ছে যে এটা খুব লেন্দি একটা প্রসেস, কেননা এখানে এ নট এন বিএন এই তিনটা ইকুয়েশন ক্যালকুলেট করে সেই ভ্যালু আমরা আমাদের এই এক্স অফ টি এর এই সব জায়গায় আমাদের বসাতে হবে। সাবস্টিটিউট করার পরে আলটিমেটলি ফাইনাল ক্যালকুলেশনের পরে আমরা এক্স অফ টি এর ভ্যালু পাবো। অর্থাৎ মোটামুটি 4টা ধাপে আমরা এটা বের করতে পারবো। এ নটের ভ্যালু বের করতে হবে, এন এর ভ্যালু বের করতে হবে, বিএন এর ভ্যালু বের করতে হবে, দেন এই সকল ভ্যালু এই ইকুয়েশনে সাবস্টিটিউট করে তারপর আমি এক্স অফ টি এর ভ্যালু বের করতে পারবো। তাহলে প্রসেসটা বেশ লেন্দি। এখন এই লেন্দি প্রসেসকে কিভাবে ছোট করে নিয়ে আসা যায়, কি শর্টকাট সিস্টেমে আমরা এটাকে ছোট করে নিয়ে আসতে পারি, সেটার জন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমি ইকুয়েশন ইউজ না করে আমি চেষ্টা করব যতটুকু পর্যন্ত ইকুয়েশন ইউজ না করা যায়। ইকুয়েশন ইউজ না করে কেবলমাত্র ফিগারটা দেখে কিভাবে আমরা এ নট এন এবং বিএন এর ভ্যালু আমরা বের করে ফেলতে পারি সেই চেষ্টাটা আমাদের করতে হবে। তাহলে সবার প্রথমে আমাদের এই যে ফিগারটা আছে এই ফিগারটা দেখে আমাদের বুঝতে হবে এখানে এ নট এন এবং বিএন এর ভ্যালু কেমন হতে পারে। তাহলে সবার প্রথমে আমরা চলে আসি যে সিগন্যালটা আসলে কেমন। এই সিগন্যালে আমাদের প্রথম যে কাজটা সেটা হচ্ছে এ নটের ভ্যালুটা বের করা। আমি প্রথমে বোঝার সুবিধার্থে এ নটের ভ্যালুটা আগে ক্যালকুলেট করে দেখাবো। দেখি প্রথমে আমরা ক্যালকুলেট করে যে রেজাল্টটা পাবো, পরে ফিগার দেখে আমরা একই রেজাল্ট পাই কিনা সেই দুইটা আমরা মেলাবার চেষ্টা করব। আমরা এখন ফর্মুলা দিয়ে দুইটা মেথডে আমরা এ নটের ভ্যালুটা ক্যালকুলেট করি। সবার প্রথমে চলে আসি এ নট জিনিসটা আসলে কি। আমি ইতিমধ্যে বলেছি এ নট হচ্ছে অ্যাভারেজ ভ্যালু। তাহলে অ্যাভারেজ ভ্যালু মানেই হচ্ছে যে টোটাল এরিয়া ডিভাইডেড বাই টোটাল টাইম। তাহলে এ নটের যে ইকুয়েশনটা আমরা পেয়েছিলাম সেটা ছিল 1 ডিভাইডেড বাই টি নট। এক্স অফ টিকে আমরা 0 থেকে টি নট পর্যন্ত টি এর সাপেক্ষে ইন্টিগ্রেট করছি। এখন এখানে এই যে বক্স দেওয়া যে অংশটা সেটা কিন্তু টোটাল এরিয়া। অর্থাৎ আমরা যদি পিরিয়ডিক সিগন্যালের ক্ষেত্রে একটা ফান্ডামেন্টাল টাইম পিরিয়ডের রেসপেক্টে সিগন্যালকে ইন্টিগ্রেট করি তাহলে কিন্তু টোটাল এরিয়াটা চলে আসবে, এবং সেই টোটাল এরিয়াকে আমি ডিভাইড করছি টোটাল টাইম দিয়ে। তাহলে সেখান থেকে আমরা পাবো অ্যাভারেজ ভ্যালু। তাহলে অ্যাভারেজ ভ্যালু ইকুয়াল টু টোটাল এরিয়া ডিভাইডেড বাই টোটাল টাইম। আর এখানে আমাদের যে ইকুয়েশনটা আছে, যে ফিগারটা আছে, সেই ফিগার ইতিমধ্যে আমি বলেছি যে আমাদের ফান্ডামেন্টাল টাইম পিরিয়ড হচ্ছে -1 থেকে +3 পর্যন্ত। অর্থাৎ এইখান থেকে এই পর্যন্ত এটা হচ্ছে আমাদের ফান্ডামেন্টাল টাইম পিরিয়ড। তাহলে ফান্ডামেন্টাল টাইম পিরিয়ডকে আমরা ইতিমধ্যে বলেছি যে এটাকে টি নট দিয়ে রিপ্রেজেন্ট করি আমরা, টি নট দিয়ে। তাহলে এইটুকু হচ্ছে আমাদের টি নট। তার মানে আমি 0 থেকে টি নট এটার পরিবর্তে আমাদের লোয়ার লিমিট 0 থেকে আপার লিমিট টি নট পর্যন্ত, আর আমাদের যে পিরিয়ডিক সিগন্যাল সেটা লোয়ার লিমিট কিন্তু -1 আর সেটার হায়ার লিমিট হচ্ছে +3। তাহলে -1 থেকে +3 পর্যন্ত এই টাইম ইন্টারভ্যালে এক্স অফ টি সিগন্যালকে আমাদের ইন্টিগ্রেট করতে হবে। তাহলে এখান থেকে আমি এ নটের ভ্যালুটা পাবো না, আমরা পাবো বেসিক্যালি টোটাল এরিয়ার ভ্যালু। টোটাল এরিয়া এখানে আমরা এটি পাবো, এখানে এ নট আসবে না, এ নট আমরা পরে ক্যালকুলেট করছি। এখান থেকে আমরা এ নটের ভ্যালু পাবো। এখান থেকে আমরা যেটা পাবো সেটা হচ্ছে এটির ভ্যালু। এখানে একটা ভুল আছে, সেই জিনিসটা আমি কারেকশন করে দিচ্ছি। এখান থেকে যেটা আমরা পাবো সেটা হচ্ছে আমাদের এটির ভ্যালু। এটি মানে কি? এটি মানে হচ্ছে টোটাল এরিয়া। এটি হচ্ছে টোটাল এরিয়া। তাহলে এটির ভ্যালু যদি আমরা পেতে চাই তাহলে আমরা কি করব? এক্স অফ টিকে একটা ফান্ডামেন্টাল টাইম পিরিয়ডের রেসপেক্টে আমাদের ইন্টিগ্রেট করতে হবে। তাহলে ইন্টিগ্রেট করি আমরা। তাহলে এখানে -1 থেকে 3 পর্যন্ত আমরা ইন্টিগ্রেট করছি। ইন্টিগ্রেট করলে আমরা দেখতে পাচ্ছি -1 থেকে 1 পর্যন্ত এক্স অফ টি এর অ্যামপ্লিটিউড হচ্ছে 1, আবার 1 থেকে 3 পর্যন্ত এক্স অফ টি এর অ্যামপ্লিটিউড হচ্ছে -3। যেহেতু আমাদের আলাদা আলাদা টাইম রেঞ্জে সিগন্যালের অ্যামপ্লিটিউড আলাদা, সুতরাং আমি একটা লিমিটের আন্ডারে পুরো সিগন্যালটাকে আনতে পারবো। যেটুকু লিমিটে সিগন্যালের ভ্যালু সেম সেটুকু লিমিটকে আমরা একসাথে নিয়ে আসতে পারি, সেটুকু লিমিটেই কেবলমাত্র আমরা ইন্টিগ্রেশনটা করতে পারবো। তাহলে আমরা কি করলাম? এটাকে ভেঙে নিলাম, ইন্টিগ্রেশনটাকে ভেঙে নিলাম। -1 থেকে 1 পর্যন্ত এক্স অফ টিকে একটা অংশ নিলাম, আবার 1 থেকে 3 পর্যন্ত সিগন্যালের আরেকটা অংশ নিলাম। এখন টোটাল এরিয়াটা আমি বের করছি। তাহলে টোটাল এরিয়াটা আমরা বের করার জন্য -1 থেকে 1 পর্যন্ত
আমাদের এক্স অফ টি এর -1 থেকে 1 পর্যন্ত এক্স অফ টি এর অ্যামপ্লিটিউড কত? অ্যামপ্লিটিউড হচ্ছে 1। এই যে এখানে এক্স অফ টি এর ভ্যালু অথবা অ্যামপ্লিটিউড বসিয়ে দিলাম 1। তারপরে কি আছে? তারপরে আছে +1 থেকে +3 পর্যন্ত। তাহলে +1 থেকে +3 পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি এখানে অ্যামপ্লিটিউড হচ্ছে -1, এখানে অ্যামপ্লিটিউড আছে -1। তাহলে এখানে এক্স অফ টি এর ভ্যালু আমরা সাবস্টিটিউট করলাম -1 ডিটি। তাহলে এই মাইনাসটাকে আমরা বাইরে নিয়ে আসি। এই মাইনাসটাকে আমরা বাইরে নিয়ে আসলে আলটিমেটলি কি হচ্ছে? এখানে মাইনাস চলে আসছে, এখানে মাইনাস চলে আসছে। এখন টোটাল এরিয়া আমরা পেয়ে গেছি। এখন টোটাল এরিয়া থেকে আমরা এখন অ্যাভারেজ ভ্যালুটা বের করব। তাহলে একইভাবে অ্যাভারেজ ভ্যালুটা আমরা বের করছি 1/t0 ইন্টিগ্রেশন -1 থেকে 3 পর্যন্ত xt dt। তাহলে ইতিমধ্যে আমরা সেটা করে ফেলেছি। ডিটিকে আমরা যদি ইন্টিগ্রেট করি তাহলে আমরা পাবো t। আমাদের আপার লিমিট হচ্ছে 1, লোয়ার লিমিট হচ্ছে -1। এখানে আমরা মাইনাসটাকে বাইরে নিয়ে আসলাম, এই যে এখানে মাইনাস আছে। আর আমাদের ডিটিকে ইন্টিগ্রেট করলে আমরা পাবো t। এখানে আপার লিমিট হচ্ছে 3, লোয়ার লিমিট হচ্ছে 1। তাহলে এখানে আমরা যেটা করলাম 1/t0 আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট, দ্যাট মিনস t এর পরিবর্তে আমরা 1 বসাবো, t এর পরিবর্তে আমরা -1 বসাবো। তাহলে ফর্মুলাতে আমাদের কি আছে? আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট। তাহলে আমরা আপার লিমিট দিলাম ফর্মুলার -1 মাইনাস, অর্থাৎ আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট হিসেবে আছে আমাদের -1। এই যে -1 বসালাম। আমাদের এখানে ইকুয়েশনে অলরেডি একটা মাইনাস আছে, এটা সেই মাইনাস। আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট, আমাদের আপার লিমিট হচ্ছে 3 মাইনাস ইকুয়েশনের মাইনাস লোয়ার লিমিট 1। তাহলে এখান থেকে এই যে ভ্যালুগুলো আমি বসালাম, এটাকে আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে 1 মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে। তার মানে 1 + 1 = 2 পেলাম আমরা এখানে। আর এখানে 3 - 1 = 2 পেলাম। আর এখানে মাঝখানে একটা মাইনাস আছে, তাহলে 2 - 2 = 0। তাহলে 0/t0 = 0। তাহলে এখান থেকে আমরা এই যে এই এক্স অফ টি এই ফিগারের জন্য আমরা তার করসপন্ডিং যে অ্যাভারেজ ভ্যালুটা পেলাম সেটা কিন্তু 0। এটার অ্যাভারেজ ভ্যালু হচ্ছে 0। এখন একইভাবে এটা তো আমরা ইন্টিগ্রেশন করেছি, আর ইন্টিগ্রেশন না করেও তো আমরা অ্যাভারেজ ভ্যালু বের করতে পারি। সেটা কিভাবে? একইভাবে আমরা বলতে পারি অ্যাভারেজ ভ্যালু ইকুয়াল টু টোটাল এরিয়া a1 + a2, অর্থাৎ এই যে এই অংশটা -1 থেকে 1, এই অংশটাকে আমরা বলতে পারি যে এই অংশটা হচ্ছে আমাদের a1, অর্থাৎ এরিয়া 1। এটা হচ্ছে ফার্স্ট এরিয়া 1। এবং আমাদের দ্বিতীয় যে জায়গাটা আছে এটাকে আমরা বলতে পারি, দ্বিতীয় যে জায়গাটা আছে অর্থাৎ এই 1 থেকে 3 পর্যন্ত এই যে এইটুকু জায়গা এটাকে আমরা বলতে পারি এটা হচ্ছে এরিয়া 2। এটা হচ্ছে এরিয়া 2। তাহলে আমরা যখন এরিয়া 1 এবং এরিয়া 2 কে যোগ করে দিব তখন আমরা কিন্তু টোটাল এরিয়া অর্থাৎ এটি পাবো। তাহলে টোটাল এরিয়া a1 এবং a2 দুইটার যোগফল। তাহলে এই দুইটার যোগফল প্রথমে নিয়ে আসি, এরিয়াটা বের করি। প্রথমে a1 এর ভ্যালু আমরা বের করি। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি এই পালসটা হচ্ছে একটা রেক্টেঙ্গুলার পালস, তার মানে আমি রেক্টেঙ্গুলার এরিয়া বের করব। তাহলে আমরা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল জানি, দৈর্ঘ্য ইনটু প্রস্থ। তাহলে এখানে দৈর্ঘ্য আমরা যদি বের করতে চাই তাহলে -1 থেকে +1 পর্যন্ত আমার দৈর্ঘ্য কত হবে, এটা যদি আমরা বের করতে চাই তাহলে আমাদের বের করতে হবে 1 মাইনাস, এই যে আমাদের ম্যাক্সিমাম ভ্যালু 1, তাহলে 1 থেকে আমি মাইনাস করছি। কতকে মাইনাস করব? -1কে। তাহলে 1 মাইনাস -1, তাহলে রেঞ্জটা বের হয়ে যাবে। তাহলে রেঞ্জ হচ্ছে 1 মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে 1 + 1 = 2। তাহলে আমরা দৈর্ঘ্য পাচ্ছি 2, আর প্রস্থ কত এখানে আছে? উপরে আছে 1 + 1। তাহলে এরিয়া পাচ্ছি 2 × 1, দ্যাট মিনস এরিয়া পাচ্ছি 2। তার মানে a1 এর ভ্যালু হচ্ছে 2। তাহলে a1 এর ভ্যালু আমরা পেলাম 2। এবার আসি a2 এর এরিয়া। তাহলে a2 এর এরিয়া কত পাচ্ছি? এখানে একইভাবে দৈর্ঘ্য ইনটু প্রস্থ। দৈর্ঘ্য হচ্ছে রেঞ্জটা কত? 3 থেকে 1 পর্যন্ত। তাহলে একইভাবে আমি মাইনাস করি 3 - 1, তার মানে এখান থেকেও আমি পাচ্ছি 2। তাহলে 3 - 1 = 2। তাহলে এটা গেল হচ্ছে দৈর্ঘ্য। আর প্রস্থ কত আছে? এই পাশে আমরা দেখতে পাচ্ছি এখানে -1 আছে। তাহলে দৈর্ঘ্য ইনটু প্রস্থ, দ্যাট মিনস 2 × -1, তার মানে এখান থেকে আমি পাচ্ছি -2। তাহলে 2 - 2 = 0।
আর এখানে আছে 1 ডিভাইডেড বাই টি নট। তাহলে এনিথিং ডিভাইডেড বাই 0 ডিভাইডেড বাই এনিথিং ইকুয়াল টু 0। তাহলে অ্যাভারেজ এরিয়া আমি পাচ্ছি, অ্যাভারেজ এরিয়ার ভ্যালু আমি পাচ্ছি 0, অ্যাভারেজ এরিয়ার ভ্যালু আমি পাচ্ছি 0। তাহলে দুটো মেথডে আমি করলাম, একটাতে একটা ইন্টিগ্রেশন করেছি আর একটাতে এরিয়া বের করেছি, দুটাতেই কিন্তু আমি 0 পেয়েছি। এখন আমাদের উদ্দেশ্য কিন্তু ক্যালকুলেশন করা নয়, আমাদের উদ্দেশ্য হচ্ছে ক্যালকুলেশনকে বাদ দাও, যাতে আমি ক্যালকুলেশন না করে শুধুমাত্র ফিগার দেখে আমি বলে দিতে পারি আমাদের অ্যাভারেজ এরিয়া কত হতে পারে। তাহলে এটা বোঝার জন্য খুব সহজেই আমরা এটা বুঝতে পারি, সেটা হচ্ছে এই যে আমাদের টাইম এক্সিসটা আছে, এই যে আমাদের মাঝখান দিয়ে টাইম এক্সিসটা আছে, এই টাইম এক্সিসের উপরে কতটুকু এরিয়া, যেমন এখানে আমি বলেছি যে এতটুকু এরিয়া আছে উপরে, আমরা একটু আগেও দেখেছি, এবং নিচে কতটুকু এরিয়া আছে, নিচেও এই টাইম এক্সিসের নিচেও, নিচের ফেজেও একই এরিয়া আছে। তাহলে উপরে এবং নিচে, উপরের ফেজে এবং নিচের ফেজে যেহেতু একই এরিয়ার আছে, তাহলে একটা এরিয়া আরেকটা এরিয়াকে ক্যান্সেল আউট করে দিবে, তাহলে আলটিমেটলি আমাদের রেজাল্টেন্ট হচ্ছে 0। তাহলে এটা এই যে এই ধরনের ফিগার, অর্থাৎ উপরে যেটুকু এরিয়া নিচেও ঠিক ততটুকু এরিয়া থাকে, এই ধরনের ফিগারকে আমরা বলি সিমেট্রিক ফিগার। অর্থাৎ আমাদের ফিগারে সিমেট্রিক আছে, অর্থাৎ উপরে যেটুকু অংশ নিচেও একই অংশ, অর্থাৎ একটা অংশ আরেকটা অংশকে ক্যান্সেল আউট করে দেবে, একটা এরিয়া আরেকটা অংশ এরিয়াকে ক্যান্সেল আউট করে দেবে, এটাকে আমরা বলি সিমেট্রিক। তাহলে এক্স অফ টি বেসিক্যালি সিমেট্রিক, অর্থাৎ এখানে কোনো ক্যালকুলেশনের প্রয়োজন নাই, আমরা সরাসরি লিখে দিব এ নট ইকুয়াল টু 0। এরিয়া যদি 0 হয়ে যায় তাহলে আলটিমেটলি আমাদের অ্যাভারেজও 0 হয়ে যাবে, কেননা এরিয়ার নিচেই আছে টোটাল টাইম। তাহলে 0কে যদি আমি কোনো কিছু দিয়ে ভাগ করি তাহলে আলটিমেটলি 0ই হচ্ছে, তাহলে আমাদের এ নটের ভ্যালু হয়ে যাচ্ছে 0। এবার আসি এ নটের ভ্যালু বের করার পর আমাদের দ্বিতীয় যে কাজ সেটা কিন্তু এন এর ভ্যালু বের করা, এবং বিএন এর থার্ড স্টেপ হচ্ছে বিএন এর ভ্যালুটা বের করা। এখন আমাদের খেয়াল করতে হবে এন হচ্ছে একটা কোএফিশিয়েন্ট যেটা কজের, যেটা হচ্ছে কজের কোএফিশিয়েন্ট, আবার বিএনটা হচ্ছে সাইনের কোএফিশিয়েন্ট, সাইনের কোএফিশিয়েন্ট। এখন এন এ কি আছে, এন এ আমরা দেখতে পাচ্ছি এন এ আছে সাইন টার্ম, আবার বিএন এ কি আছে, বিএন এর ভেতরে আছে, আমি ভুল বলেছি, এন এর ভেতরে আছে কস টার্ম এবং বিএন এর ভেতরে আছে সাইন টার্ম। তাহলে এন এবং বিএন এর মধ্যে যে সম্পর্ক, অথবা সাইন এবং কজের মধ্যে যে সম্পর্ক, সেটা যদি আমরা বুঝি তাহলেই কিন্তু আমরা খুব ইজিলি এন এবং বিএন এর ভ্যালু কি 0 হবে নাকি নন 0 হবে সেটা আমরা বের করে ফেলতে পারি খুব ইজিলি। সেটা আমরা দেখার জন্য বা বোঝার জন্য আমরা একটা নোট ইউজ করতে পারি, এটা হচ্ছে নোট সেকশন। এটা আপনাদের পরীক্ষার জন্য কোনো কাজে লাগবে না, এটা শুধুমাত্র বোঝার জন্য এই স্লাইডটা আমি দিয়েছি। যেমন একটু আগে আমি যে ফিগারটা দেখলাম সেই ফিগার এবং এই ফিগারের মধ্যে কোনো পার্থক্য নেই। ধরেন ওইটার নাম আমি দিয়েছিলাম xt, এটার নাম আমি দিই x1t, এটার নাম আমি দিলাম x1t। তাহলে x1t সিগন্যালটা দেখতে কেমন, আসলে x1t সিগন্যালে আমরা যদি একটা অংশ নেই, যে এখান থেকে আমরা এই অরিজিন থেকে, এই যে এটা আমাদের অরিজিন, এটা আমাদের অরিজিন, এই অরিজিন থেকে এই পাশে আমাদের এইভাবে একটা অংশ আমি কেটে নিলাম, এইভাবে একটা অংশ আমি কেটে নিলাম, এখানে আমি একটা ডট 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 দিতে পারি টাইম ফ্রেম বোঝানোর জন্য। যেমন এখানে অলরেডি দেওয়া আছে t ডিভাইডেড বাই 2, এখানে t ডিভাইডেড বাই 2 দেওয়া আছে, t ডিভাইডেড বাই 4 দেওয়া আছে, এখানে দেওয়া আছে মাইনাস t ডিভাইডেড বাই 4, এখানে দেওয়া আছে মাইনাস t ডিভাইডেড বাই 2। তাহলে বোঝাই যাচ্ছে এখানে একটা টাইম ফ্রেম আছে। তাহলে এই যে হাফ অফ দ্য টাইম পিরিয়ড, এই হাফ অফ দ্য টাইম পিরিয়ডকে আমরা কি করছি, এখান থেকে অরিজিনের সাপেক্ষে আমরা যদি চিন্তা করি, অরিজিনের সাপেক্ষে আমরা যদি চিন্তা করি, তাহলে এই যে এই অংশটা, এই অংশটাকে আমরা যদি বলি যে এই অংশটা হচ্ছে x1t, হ্যাঁ এই অংশটা হচ্ছে x1t। তাহলে এই x1t সিগন্যালকে আমরা এখন রিফ্লেকশন করে দিতে চাই, অর্থাৎ টাইম রিফ্লেক্ট করতে চাই, অর্থাৎ এক্স এক্সিসের সাপেক্ষে আমরা সিগন্যালটাকে শুধুমাত্র এক্স এক্সিস চেঞ্জ করে দেব, অর্থাৎ পজিটিভ এক্সিস হয়ে যাবে নেগেটিভ এক্স এক্সিস, নেগেটিভ এক্স এক্সিস হয়ে যাবে পজিটিভ এক্স এক্সিস। ঠিক আছে, আমাদের ওয়াই এক্সিস চেঞ্জ হচ্ছে না, ওয়াই এক্সিস অপরিবর্তিত থাকছে। তাহলে সেক্ষেত্রে আমরা কি পাবো, সিগন্যালটা খুব স্বাভাবিকভাবে এই পাশে চলে আসবে, অর্থাৎ সিগন্যালটা রিফ্লেক্টেড হয়ে যাবে। তাহলে সিগন্যালটা রিফ্লেক্টেড হয়ে গেলে আমি কি পাবো, আমি এখানে অন্য একটা মার্কার নিই, অন্য একটা কালার নেই, তাহলে এই পাশে আমি যদি রিফ্লেক্ট করে দিই তাহলে আমি এই সিগন্যালটাই অরিজিন থেকে এই পাশে চলে আসবে,
এই পাশে চলে আসবে। আমরা এখানে একটা ডট ডট দিয়ে টাইম ফ্রেম বোঝার চেষ্টা করি, তাহলে খুব সহজে বুঝতে পারছি। কিন্তু এটা হচ্ছে x1t আর এটাকে আমি টাইম রিফ্লেকশন করে দিয়েছি শুধুমাত্র, অর্থাৎ এটা হচ্ছে x1 - t, অর্থাৎ সিগন্যালটাকে আমি টাইম রিফ্লেকশন করে দিয়েছি। তাহলে এই ধরনের সিগন্যালকে আমরা বলি ইভেন্ট সিগন্যাল। কেননা ইভেন্ট সিগন্যালের ডেফিনিশন হচ্ছে xt ইকুয়াল টু x অফ -t, অর্থাৎ xt সিগন্যালকে আমি যদি টাইম রিফ্লেকশন করে একই রকমের শেপ পাই, দুইটা সিগন্যালের শেপ যদি সেম হয় তাহলে সেটাকে আমরা বলবো ইভেন্ট সিগন্যাল। তাহলে ইভেন্ট সিগন্যালের সবচেয়ে বড় উদাহরণ হচ্ছে কস থিটা, যেটা আমরা মিড টার্মের আগে পড়ে এসেছি, ইভেন্ট সিগন্যাল অড সিগন্যাল। কেন কস থিটা একটা ইভেন্ট সিগন্যাল সেটাও আমরা পড়েছি। তাহলে এটা হচ্ছে একটা ইভেন্ট সিগন্যাল। তাহলে ইভেন্ট সিগন্যালের উদাহরণ যেহেতু কস থিটা, তাহলে ইভেন্ট সিগন্যালে কস থিটা এক্সিস্ট করবে, কস থিটা থাকবে, কস টার্ম থাকবে, কিন্তু সাইন টার্ম কি থাকতে পারে ইভেন্ট সিগন্যালে? না, সাইন টার্ম থাকতে পারে না। অর্থাৎ ইভেন্ট সিগন্যালে যখন কস থিটা থাকবে তখন সাইন থিটা থাকবে না, অর্থাৎ সাইন থিটার ভ্যালু তখন হয়ে যাবে 0। ঠিক তেমনি আমরা যদি আরো একটা সিগন্যাল কনসিডার করি, যেমন এটাকে আমি বলতে পারি যে এই যে নিচে যে সিগন্যালটা, সেই সিগন্যালটাকে আমি কনসিডার করতে পারি এটা হচ্ছে x2t। তাহলে এখানে আমরা x1 দিয়ে দিই, আচ্ছা। তাহলে এটা যদি আমাদের x2t হয় তাহলে এখান থেকে আমরা একটা পোরশন নিয়ে নিই। এখান থেকে এই যে ট্রায়াঙ্গুলার যে অংশটা, সেই ট্রায়াঙ্গুলার অংশটাকে আমি নিয়ে নিই যে এটা হচ্ছে x2t প্রাইম। এই সিগন্যালটাকেই আমি এখন টাইম রিফ্লেকশন করে দিই, অর্থাৎ সিগন্যালটাকে এক্স এক্সিসের সাপেক্ষে, আমাদের অরিজিনের সাপেক্ষে আমরা উল্টে দিই। অর্থাৎ শুধুমাত্র এক্স এক্সিস চেঞ্জ হবে, ওয়াই এক্সিস অপরিবর্তিত থাকবে। তাহলে সিগন্যালটা সিম্পলি আমাদের এই পাশে চলে আসবে, অর্থাৎ ডান পাশ হয়ে যাবে বাম পাশ, বাম পাশ হয়ে যাবে ডান পাশ। তাহলে এইভাবে আমরা নিয়ে আসলে আমাদের সিগন্যালটা এই চলে আসে। অর্থাৎ এটাকে আমি একটু আগে যেটা বললাম সিগন্যালের রিফ্লেক্টেড ভার্সন, অর্থাৎ এটাকে আমি বলতে পারি x2 প্রাইম - t। সিগন্যালটাকে শুধু আমি টাইম রিফ্লেকশন করেছি, x2 প্রাইম - t, অর্থাৎ এই সিগন্যালটাকে টাইম রিফ্লেকশন করে দিলাম। এখন আমরা যদি এই সিগন্যালের অ্যামপ্লিটিউড আছে -2, ধরুন +2 আছে এই সিগন্যালের অ্যামপ্লিটিউড। এখন এখানে আমি এটাকে নেগেটিভ অ্যামপ্লিটিউড দিয়ে মাল্টিপ্লাই করি, তাহলে কি হবে? তাহলে পজিটিভ অ্যামপ্লিটিউড নেগেটিভ হয়ে যাবে, অর্থাৎ এই সিগন্যালটা তখন -y এক্সিসে চলে আসবে। তখন আমি কি পাবো? তখন আমি এই অংশটা, নিচের এই অংশটা আমি পাবো। তখন এটাকে আমি এভাবে প্রকাশ করতে পারি যে তখন আমার অ্যামপ্লিটিউডটা দেখেন এখানে -2 হয়ে গেছে, আগে ছিল +2, এখন এখানে -2 হয়ে গেছে এবং সিগন্যালটা এই পাশে চলে এসেছে। তাহলে এইটাকে, এই যে এই অংশটা, এটাকে আমরা বলবো -x2t -x2 - t। এটা আমি একটু মুছে নেই। এটাকে আমরা বলবো -x2 - t, অর্থাৎ এই ধরনের সিগন্যালকে আমরা বলি অড সিগন্যাল। এই যে যেমন অড সিগন্যালের ডেফিনেশনে আমরা বলেছি যে এক্সটি সিগন্যাল যেটা আছে সেটাকে যদি আমরা টাইম রিফ্লেকশন এবং অ্যামপ্লিটিউডকে নেগেটিভ, অর্থাৎ নেগেটিভ অ্যামপ্লিটিউড দিয়ে মাল্টিপ্লাই করি, তখন যে সিগন্যালটা পাওয়া যায় সেটার নাম হচ্ছে অড সিগন্যাল। তাহলে অড সিগন্যালের সবচেয়ে বড় যে উদাহরণটা সেটা হচ্ছে সাইন থিটা। তাহলে খুব একইভাবে অড সিগন্যালে সাইন টার্ম থাকতে পারে, তাহলে অড সিগন্যালে কি কস টার্ম থাকতে পারে? না, যেহেতু কস থিটা হচ্ছে ইভেন্ট সিগন্যাল, তাহলে অড সিগন্যালে কস থিটার ভ্যালু হবে 0। ঠিক তেমনি ইভেন্ট সিগন্যালে সাইন থিটার ভ্যালু হবে 0। তার মানে কোনো সিগন্যালকে আমি যদি ইভেন্ট বলি তাহলে সেখানে কস থিটা থাকবে কিন্তু কোনো সাইন টার্ম থাকবে না, সাইন টার্মের ভ্যালু হয়ে যাবে, সকল সাইন টার্মের ভ্যালু হয়ে যাবে 0। তাহলে এই জিনিসটা আমরা মাথায় রেখে আমরা এখানে একটু আসি যে এখানে আমরা দেখতে পাচ্ছি এ এন এর সাথে কস টার্ম আছে,
an এর সাথে cos টার্ম আছে, bn এর সাথে আছে sin টার্ম। এখন আমাদের যে সিগন্যালটা, সেই সিগন্যালটা কি ইভেন সিগন্যাল নাকি অড সিগন্যাল, এটা ফিগার দেখেই আমাদের বুঝে ফেলতে হবে। তাহলে আমরা খুব ইজিলি বুঝতে পারছি যে এখানে যেটুকু অংশ আমরা নিয়েছি এটাকে আমরা টাইম রিফ্লেকশন করলে এই পাশে এতটুকু অংশই আমরা পাচ্ছি, অর্থাৎ একটা সিগন্যাল তার টাইম রিফ্লেক্টেড সিগন্যালের সেম, অর্থাৎ সিগন্যালটা হচ্ছে একটা ইভেন সিগন্যাল। তাহলে ইভেন সিগন্যালে কস টার্ম থাকবে কিন্তু সাইন টার্মের ভ্যালু হবে 0। তাহলে এখান থেকে আমি বলতে পারি যেহেতু আমাদের an এ কস টার্ম আছে, তার মানে এখানে আমাদের সিগন্যালে, আমাদের একটু আগে যে এক্স অফ টি সিগন্যাল দেখেছি সেই সিগন্যালে a অফ n এর ভ্যালু হবে নন জিরো, কেননা আমাদের সিগন্যালে তো কস টার্ম আছে, সিগন্যালটা হচ্ছে ইভেন সিগন্যাল, ইভেন সিগন্যালে কস টার্ম আছে। কিন্তু যেহেতু আমাদের সিগন্যাল ইভেন, সেখানে কোনো সাইন টার্ম থাকতে পারে না, অর্থাৎ সেখানে সাইন টার্ম থাকবে না, অর্থাৎ bn এর ভ্যালু হবে 0, bn এর ভ্যালু হবে 0। তাহলে এই যে আমরা ফিগার থেকে একটা অ্যাজাম্পশন তৈরি করেছি, ফিগার দেখেই আমরা বুঝবার চেষ্টা করেছি যে a নট এর ভ্যালু কেমন হবে। যেমন আমরা ফিগার দেখে বলেছি যে যেহেতু সিগন্যালটা সিমেট্রিক, উপরে যেটুকু এরিয়া আছে নিচেও ঠিক ততটুকু এরিয়া আছে, সুতরাং সিগন্যালটা সিমেট্রিক, অর্থাৎ অ্যাভারেজ ভ্যালু হয়ে যাবে 0। যেমন এখানে আরও একটা উদাহরণ দিয়ে আমরা বোঝাতে পারি, যেমন এই যে সিগন্যালটা, এই সিগন্যালটা আমরা দেখে বুঝতে পারছি যে এখানে যদি আমরা এই সিগন্যালটা এখানে আমরা নেই, তাহলে এটা আমরা যদি অরিজিন ধরি, ধরেন চিন্তা করি এখানে আমাদের অরিজিন আছে, তাহলে এই পাশে আমাদের যেটুকু অংশ, এই পাশে কিন্তু একই সিগন্যাল, এই পাশে একই সিগন্যাল, অর্থাৎ সিগন্যালটা হচ্ছে ইভেন সিগন্যাল। কিন্তু প্রশ্ন হচ্ছে সিগন্যালটা সিমেট্রিক কিনা। আমি বলেছি যে সিমেট্রিক হতে হলে টাইম এক্সিসের আমাদের এই যে মাঝখানে যে অরিজিন বরাবর যে লাইনটা গেছে, অর্থাৎ এই যে ইকুইলিব্রিয়াম বা মাঝখানে দিয়ে যে লাইনটা গেছে, টাইম এক্সিস অথবা এক্স এক্সিস যেটা, সেই এক্স এক্সিসের উপরে যেটুকু এরিয়া থাকবে নিচেও ঠিক ততটুকুই এরিয়া যদি থাকে, তাহলে একটা এরিয়া আরেকটা এরিয়াকে ক্যান্সেল আউট করে দেবে। কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি সমস্ত এরিয়া উপরে, নিচে কোনো এরিয়া নেই, অর্থাৎ এরিয়া কিন্তু ক্যান্সেল হবে না, অর্থাৎ সিগন্যালটা সিমেট্রিক নয়। আর সিগন্যালটা যেহেতু সিমেট্রিক না, তাহলে a নট এর ভ্যালু 0 হতে পারবে না। কিন্তু সিগন্যালটা যেহেতু ইভেন, তাহলে an এর ভ্যালু হবে নন জিরো, কিন্তু bn এর ভ্যালু হয়ে যাবে 0। ঠিক তেমনি এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের সিগন্যালটা সিমেট্রিক নাকি সিমেট্রিক নয়, এখানে সিমেট্রিক, তার মানে এখানে an এর ভ্যালুটা হচ্ছে, আমাদের a নট এর ভ্যালুটা হচ্ছে 0, কিন্তু an অর্থাৎ ইভেন যে পার্টটা, সেই কস টার্মটা কিন্তু এখানে নেই, এখানে আছে সাইন টার্ম, সুতরাং an এর ভ্যালু হবে 0 আর bn এর ভ্যালু হবে নন জিরো। আচ্ছা, তাহলে এই আইডিয়াকে মাথায় রেখে আমরা এখানে বলতে পারি যে যেহেতু সিগন্যালটা আমাদের ইভেন সিগন্যাল, সুতরাং আমাদের এখানে bn এর ভ্যালু হবে 0, কেননা ইভেন সিগন্যালে কোনো সাইন টার্ম থাকতে পারে না, আর bnটা তৈরি হয়েছে সাইন টার্ম নিয়ে। তাহলে bn এর ভ্যালু আমি 0 বসাই দিই, a নট এর ভ্যালু আমি 0 বসাইলাম, an এর ভ্যালু আমি নন জিরো বসাইলাম এবং bn এর ভ্যালু আমি 0 বসালাম। তাহলে এখান থেকে আমি কি পাচ্ছি, a নট এর ভ্যালু সিমেট্রিক বলে 0 হয়ে যাচ্ছে, তাহলে এই অংশটা 0, an এর ভ্যালু নন জিরো, তার মানে এই অংশটা থেকে যাবে, আমি an এর নন জিরো ভ্যালু পাবো, সেটা আমি এখানে সাবস্টিটিউট করব, তার মানে এই অংশটা থেকে যাবে। bn এর ভ্যালু 0, এটার ভ্যালু যেহেতু 0, এটার ভ্যালু যেহেতু 0, তাহলে 0-র সাথে আমি যেটাকেই মাল্টিপ্লাই করি না কেন, আলটিমেটলি প্রোডাক্ট কিন্তু 0ই হবে, তার মানে এই পুরো অংশটাও কিন্তু তখন 0 হয়ে যাবে। তার মানে এই তিনটা টার্মের মধ্যে দুইটা টার্ম 0 হয়ে গেল আর একটা টার্ম মাত্র থেকে গেল। এটা নিয়েই আমাদের কাজ করতে হবে। তাহলে প্রথম কাজ হবে an এর ভ্যালু বের করা সকল n এর জন্য, n এর ভ্যালু 1 থেকে ইনফিনিটি পর্যন্ত n এর যতগুলো ভ্যালু আছে সকল ভ্যালুর জন্য an এর ভ্যালু বের করতে হবে। সেই an এর ভ্যালু আমাদের এই ইকুয়েশনে সাবস্টিটিউট করে দেওয়ার পরে আমরা ফোরিয়ার সিরিজ এক্সপানশনের ভ্যালুটা বের করতে পারব। তাহলে এখন আমাদের কাজ হচ্ছে যে এই যে আমরা এখানে সকল ভ্যালু সাবস্টিটিউট করে a নট এবং bn এর ভ্যালু বাদ যাওয়ার পরে আলটিমেটলি আমরা এই অংশটা পেলাম। আমাদের প্রথম কাজ হচ্ছে an এর ইকুয়েশনটা বসানো, তাহলে এই হচ্ছে an এর ইকুয়েশন। তাহলে an এর ইকুয়েশনে আমরা দেখতে পাচ্ছি যে এখানে n টার্ম আছে, ওমেগা নট আছে, তাহলে এখানে যে ওমেগা নট, সেই ওমেগা নটের ভ্যালু আমাদের বসাতে হবে এবং টি নটের ভ্যালু আমাদের বসাতে হবে। তাহলে সবার প্রথমে আমরা আসি টি নটের ভ্যালু কত হতে পারে। আমরা এখান থেকে দেখতে পাচ্ছি এই যে -1 থেকে 3 পর্যন্ত
এটাই বেসিক্যালি আমাদের ফান্ডামেন্টাল টাইম পিরিয়ড টি নট। তাহলে আমরা যদি রেঞ্জ বসানোর চেষ্টা করি, বের করার চেষ্টা করি, তাহলে আমরা বলবো 3 থেকে মাইনাস করছি, রেঞ্জ বের করছি, তাহলে 3 মাইনাস 1, তাহলে ইকুয়াল টু আমাদের কি আসে, মাইনাসে প্লাস, তার মানে 3 + 1 = 4। তাহলে আমরা টি নটের ভ্যালু চলে আসতেছে, আমাদের টি নটের ভ্যালু চলে আসতেছে 4। তাহলে আমরা টি নটের ভ্যালু 4 পেলাম। আমরা এখানে ইকুয়েশনে এন এর যে ইকুয়েশনটা আছে সেখানে টি নটের ভ্যালু আমরা 4 সরাসরি বসিয়ে দিতে পারি। এবার আসি ওমেগা নটের ইকুয়েশন। ওমেগা নটের যে ইকুয়েশন আছে সেটা হচ্ছে 2 পাই ডিভাইডেড বাই টি নট। তাহলে এখানে টি নটের জায়গায় আমরা 4 বসালাম, আর এখানে 2 পাই আছে, তাহলে 2 আর 4 কাটা গেল, এখানে আমরা পেলাম 2, তার মানে পাই ডিভাইডেড বাই 2 রেডিয়ান পার সেকেন্ড। ওমেগা নটের ভ্যালু পেলাম পাই ডিভাইডেড বাই 2 রেডিয়ান পার সেকেন্ড। আমাদের কাজ হবে টি নটের ভ্যালু 4, এই 4টা এখানে বসানো, এবং এই যে ওমেগা নটের ভ্যালু আমরা পাই ডিভাইডেড বাই 2 পেলাম সেটা আমরা এখানে বসাতে চাচ্ছি। তাহলে এই হচ্ছে আমাদের কাজ। এখন আমরা নোট শেষে আমরা সরাসরি ম্যাথে চলে যাব। আমাদের এই যে এখানে এন এর যে ফর্মুলাটা সেটা আমরা আবার লিখলাম, এখানে টি নটের ভ্যালুটা বসালাম, তাহলে 2 আর 4 কাটা চলে যাচ্ছে, এখানে আমরা থাকছে 2। আমাদের এখানে ওমেগা নট ছিল, ওমেগা নটের ভ্যালু আমরা বের করেছিলাম পাই ডিভাইডেড বাই 2, আর আমাদের ফর্মুলাতে যে এনটা ছিল সেই এনটা আমাদের পাইয়ের সাথে উপরে চলে আসছে। এখন আমাদের কাজ হবে ইন্টিগ্রেশন করা। এখন ইন্টিগ্রেশন করার জন্য আমাদের -1 থেকে 3 পর্যন্ত একটা টাইম ইন্টারভ্যালে আমাদের ফান্ডামেন্টাল টাইম পিরিয়ডে আমাদের ইন্টিগ্রেট করতে হবে। তাহলে আমরা ইতিমধ্যে বলে এসেছি আমাদের সিগন্যালটা -1 থেকে +1 পর্যন্ত এক্স অফ টি এর অ্যামপ্লিটিউড হচ্ছে 1, আবার 1 থেকে +3 পর্যন্ত সিগন্যালের অ্যামপ্লিটিউড হচ্ছে 1। তাহলে আমরা এই দুইটা রেঞ্জে আমরা ইন্টিগ্রেশনটা করব। তাহলে উপরে আমাদের বাইরে আমাদের কনস্ট্যান্ট হাফ আছে, ইন্টিগ্রেশনটা করছি -1 থেকে 1, এক্স অফ টি এর ভ্যালু আমরা সাবস্টিটিউট করলাম 1, cos m পাই ডিভাইডেড বাই 2 টি ডিটি যেমন আছে তেমন বসিয়ে দিলাম। আবার 1 থেকে 3 পর্যন্ত আমাদের এক্স অফ টি এর অ্যামপ্লিটিউড হচ্ছে -1, সেটা আমরা সাবস্টিটিউট করলাম, আর বাকি অংশটা যেমন আছে সেভাবে আমরা বসিয়ে দিলাম। এখন 1 দিয়ে মাল্টিপ্লাই করব, যা ছিল তাই হবে, আর এখানে মাইনাস আছে, তাহলে এই মাইনাসটা আমাদের বাইরে চলে আসলো, আর এখানে যা ছিল সেভাবে বসে গেল। এখন আমাদের যে কাজটা হবে সেটা হবে বেসিক্যালি যে আমরা এখানে এই ইকুয়েশনটা সাবস্টিটিউট করব। আমাদের এই যে ইন্টিগ্রেশনটা দেখতে পাচ্ছি আমরা টি এর সাপেক্ষে, কেননা এখানে যা আছে সব কিন্তু টিতে আছে, ঠিক আছে, এখানে ইন্ডিপেন্ডেন্ট টাইম ভ্যারিয়েবল টিতে আছে। আমরা এটাকে টিতে রিপ্রেজেন্ট করতে চাচ্ছি না, টি এর সাপেক্ষে আমরা ইন্টিগ্রেট করতে চাচ্ছি। তাহলে কি করতে পারি আমরা, আর এখানে আমরা দেখতে পাচ্ছি কজের সাথে একটা বড় টার্ম রয়েছে, তাহলে এটাকে আমরা থেটা কনসিডার করতে পারি। এটাকে আমরা এই যে বড় টার্মটা আছে এটাকে আমরা ছোট করে নিয়ে আসতে পারি। এটাকে যদি আমরা কজের সাথে যেটুকু অংশ আছে এই পুরাটুকুকে যদি আমরা থেটা চিন্তা করি, তাহলে আমরা কি বলতে পারি, কজের সাথে আছে n পাই ডিভাইডেড বাই 2 ইন্টু টি। তাহলে এই যে এই অংশটাকে আমরা বলতে পারি যে এই অংশটার ভ্যালু আমরা ধরতে পারি এটা হচ্ছে থেটা, ঠিক আছে। একইভাবে n পাই ডিভাইডেড বাই 2 ইন্টু টি, এই অংশটার ভ্যালু হচ্ছে থেটা, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা এই জিনিসটা পাচ্ছি, আমরা ধরে নিয়েছি, তাহলে আমরা লেট করলাম যে n পাই ডিভাইডেড বাই 2 ইন্টু টি ইকুয়াল টু থেটা, আমরা থেটা ধরে নিয়েছি। এবার আমাদের কাজ কি হবে, আমরা চাচ্ছি টি এর সাপেক্ষে ইন্টিগ্রেট না করে থেটার সাপেক্ষে ইন্টিগ্রেট করতে। তাহলে আমাদের ডিটির পরিবর্তে আমাদের নিয়ে আসতে হবে ডি থেটা। তাহলে আমরা এখানে কি করলাম, উভয় পক্ষে, এই যে এখানে আমাদের ডান পক্ষ এবং বাম পক্ষ আছে, উভয় পক্ষে আমি ডিফারেন্সিয়েট করি। তাহলে উভয় পক্ষে ডিফারেন্সিয়েট করলে কি হবে, টি এর সাথে ডি চলে আসবে, থেটার সাথে ডি চলে আসবে, অর্থাৎ এখানে আমি পাবো ডিটি, এখানে পাবো ডি থেটা। আচ্ছা, তাহলে এখানে আমরা যেহেতু ডিটির ভ্যালু বের করতে চাচ্ছি, ডিটি থেটার সাপেক্ষে ডিটির ভ্যালু বের করতে চাচ্ছি, তার মানে ডিটির ভ্যালু আমি সাবস্টিটিউট করে দিব। তাহলে ডিটির ভ্যালু সাবস্টিটিউট করা মানে ডিটির ভ্যালু বের করতে হবে সবার আগে। তাহলে ডিটির ভ্যালু যদি বের করতে চাই, তাহলে এখানে ডিটি দেখতে পাচ্ছি, তাহলে ডিটির সাথে n পাই বা ডিভাইডেড বাই 2 যেটা আছে সেটাকে আমরা যদি
এই পাশে নিয়ে আসি, ক্রস মাল্টিপ্লিকেশন করে আমরা ডান পাশে নিয়ে আসি, তাহলে কি হবে, এন পাই উপরে আছে, এন পাইটা নিচে চলে আসবে, 2 নিচে আছে, 2টা উপরে চলে আসবে, তাহলে আমরা ডিটির ভ্যালু পাবো 2 ডিভাইডেড বাই এন পাই ইন্টু ডি থিটা। অথবা এভাবেও বলতে পারি আমরা যে এন পাই ডিভাইডেড বাই 2 দিয়ে উভয় পক্ষকে ভাগ করে, তাহলে আমরা এই পাচ্ছি ডিটির ভ্যালু। এখন আমাদের খেয়াল করতে হবে এই যে এখানে কজের সাথে যে টার্মটা রয়েছে সেটা কিন্তু টোটালটাকে আমরা থেটা ধরেছি, আবার এই যে ডিটি যেটা ছিল সেটাও কিন্তু এখন থেটার সাপেক্ষে চলে এসছে, অর্থাৎ ডি থেটা চলে এসছে, কিন্তু এখনো একটা টি টার্ম রয়ে গেছে, সেটা হচ্ছে আমাদের এই লিমিট। কেননা আমাদের এই যে লিমিটটা, এই লিমিটটা কিন্তু টি ইকুয়াল টু -1 থেকে টি ইকুয়াল টু +1, আবার এখানে যে লিমিটটা সেটা কিন্তু টি ইকুয়াল টু 1 থেকে টি ইকুয়াল টু 3, তাহলে এখানে আমরা কি করতে পারি, এখানে আমরা যেহেতু টি এর সাপেক্ষে ইন্টিগ্রেট আর করবো না, আমরা থেটার সাপেক্ষে ইন্টিগ্রেট করব, তার মানে টি এর এই লিমিটগুলোকে আমাদের থেটার সাপেক্ষে নিয়ে আসতে হবে। তাহলে আমরা ইতিমধ্যে বলেছি কেন সেটা, এই যে লিমিটগুলা, এটা যে টাইমের লিমিট, সেটা কিভাবে বুঝবো আমরা, এটা থিটার লিমিট নয় কেন, কারণ এখানে যে আমরা সিগন্যালটা দেখছি এটা কিন্তু টাইম এক্সিসের সাপেক্ষে, যে টাইম এক্সিস যেটা সেখানে -1, 0, 1, 3, তাহলে এই লিমিটগুলো আসলে টাইমের লিমিট, তাহলে এটাকে আমরা থিটার সাপেক্ষে নিয়ে আসতে হবে। তাহলে আমরা বলেছি ইতিমধ্যে ধরে নিয়েছি যে n পাই ডিভাইডেড বাই 2 ইন্টু টি ইকুয়াল টু থেটা, তাহলে এখানে আমরা যদি টি এর ভ্যালু বসাই, অর্থাৎ এই যে লিমিটে যে টি এর ভ্যালুগুলো আছে -1, 1, 1, 3, এই ভ্যালুগুলো যদি আমি এই ইকুয়েশনে বসাই তাহলেই কিন্তু থেটার ভ্যালু চলে আসবে। কেননা টি এর যখন 1, 2, 3, 4 ভ্যালু বসিয়ে দিব তখন তো আর টি টার্ম থাকছে না, তখন নাম্বার চলে আসছে, নিউমেরিকে চলে আসছে, তখন আমার থেটার ভ্যালু চলে আসবে। আচ্ছা, তাহলে আমরা কি করব, এখানে সবার প্রথমে আমার লোয়ার লিমিট আছে -1, তাহলে টি এর ভ্যালু আমি -1 বসালাম, তাহলে থেটার ভ্যালু কি পাবো, থেটা ইকুয়াল টু n পাই ডিভাইডেড বাই 2 ইন্টু টি এর ভ্যালু -1, তাহলে এখানে -1 বসালে আমরা কি পাচ্ছি, -n পাই ডিভাইডেড বাই 2 হচ্ছে থেটার ভ্যালু, তাহলে টি এর ভ্যালু যখন -1 তখন থেটার ভ্যালু হচ্ছে -n পাই বাই 2। আমার আরেকটা লিমিট আছে আপার লিমিট, সেটা হচ্ছে টি এর ভ্যালু 1, তাহলে একইভাবে আমি টি এর ভ্যালু 1 বসালাম, তাহলে টি এর ভ্যালু এইখানে আমি যদি টি এর ভ্যালু 1 বসাই তাহলে আমি কি পাচ্ছি, থেটা ইকুয়াল টু n পাই ডিভাইডেড বাই 2 ইন্টু টি এর ভ্যালু 1, এই যে 1 বসালাম, তাহলে এখানে আমি থেটার ভ্যালু পেলাম। এখানে আমাদের পরের যে লিমিটটা আছে, পরের যে ইন্টিগ্রেশনটা আছে, সেই ইন্টিগ্রেশনে আমাদের লোয়ার লিমিট হচ্ছে 1 এর জন্য ইতিমধ্যে আমি বের করে ফেলেছি, সুতরাং আবার বের করার কোনো প্রয়োজন নাই। আবার এখানে হায়ার লিমিট আছে, হিসেবে আছে 3, তাহলে টি এর পরিবর্তে আমরা 3 বসাবো, তাহলে এই ইকুয়েশনে আমরা টি এর পরিবর্তে 3 বসাই, এখানে এই ইকুয়েশনে আমরা টি এর পরিবর্তে 3 বসাই, টি এর পরিবর্তে আমরা যদি 3 বসাই তাহলে এখানে আমরা পাচ্ছি থেটা ইকুয়াল টু n পাই ডিভাইডেড বাই 2 ইন্টু টি এর পরিবর্তে 3, তাহলে থেটার ভ্যালু আমরা পেয়ে গেলাম এই। আচ্ছা, এখন আমাদের যতগুলো টি ছিল সবগুলো টিকে আমরা থেটাতে রিপ্রেজেন্ট করেছি, থেটায় কনভার্ট করে ফেলেছি। এখন আমাদের কাজ হবে এই যে এই ইকুয়েশনটা এখানে সবগুলো ছিল কিন্তু টিতে, তাহলে এই ইকুয়েশনে টিকে আমরা থেটা দিয়ে রিপ্লেস করব। তাহলে আসি আমরা, এখানে এ এন ইকুয়াল টু ছিল 1/2 এ সাবস্ক্রিপ্ট n, তাহলে এ সাবস্ক্রিপ্ট n ইকুয়াল টু হাফ ছিল, তাহলে হাফ বসালাম, ইন্টিগ্রেশন লোয়ার লিমিট ছিল -1, আমরা ইতিমধ্যে বের করেছি টি এর ভ্যালু যখন -1 তখন থেটার ভ্যালু হচ্ছে -n পাই বাই 2, তাহলে এই যে -n পাই বাই 2 সেটা আমরা এখানে বসালাম, -n পাই বাই 2 যখন টি এর ভ্যালু -1, তাহলে -1 এর পরিবর্তে আমরা থেটার ভ্যালু বসালাম -n পাই বাই 2, যে -n পাই বাই 2। আবার আমাদের হায়ার লিমিট হচ্ছে 1, তাহলে 1 এর পরিবর্তে টি এর ভ্যালু যখন 1 তখন আমরা থেটার ভ্যালু পেয়েছি n পাই বাই 2, সেই n পাই বাই 2 আমরা এখানে সাবস্টিটিউট করে দিলাম n পাই বাই 2। ঠিক তেমনি যখন আমরা এখানে ভ্যালু বসালাম, লিমিট বসানো হয়ে গেছে, আমরা ভেতরে না গিয়ে আমরা এখানে পরের লিমিটে চলে আসি, পরের ইন্টিগ্রেশনের লিমিটে চলে আসি। টি এর ভ্যালু 1 ছিল, তাহলে 1 এর পরিবর্তে থেটার ভ্যালু হচ্ছে n পাই বাই 2, যে এখানে n পাই বাই 2 বসালাম,
আর টি এর ভ্যালু যখন 3 আপার লিমিট, তখন আমরা থিটার ভ্যালু পেয়েছি 3 n π/2, এটা আমরা বসালাম। এখন 3 n π/2 যখন বসালাম আমরা, তখন এই আপার লিমিট লোয়ার লিমিট সবগুলোকে কিন্তু আমরা এখন থিটার সাপেক্ষে নিয়ে এসেছি। এখন ভেতরে রাখার চেষ্টা করি ইন্টিগ্রেশনের ভেতরে কি আছে। cos n π/2 ইন্টু টি ছিল, তাহলে আমরা ইতিমধ্যে বলেছি n π/2 কি কিন্তু আমরা থিটা ধরেছি, তাহলে এই n π/2 এর পরিবর্তে আমাদের এই থিটা টার্মটা কিন্তু চলে এসেছে। এই যে n π/2 ইন্টু টি, এটার পরিবর্তে আমরা লিখছি থিটা। সাথে আছে কি, সাথে আছে ডিটি। তাহলে থিটা তো থিটা বসালাম, এখন এই ডেটাকে ডিটিকেও কিন্তু আমরা রিপ্রেজেন্ট করেছি থিটার সাপেক্ষে, অর্থাৎ এই যে এই টার্মটা এটা কিন্তু ডিটির ভ্যালু। এখন এইখানে আমরা এই ডিটির ভ্যালুটাকেই সাবস্টিটিউট করব, অর্থাৎ এইখানে এই যে মানটা আছে এটাকে আমরা এখানে নিয়ে আসব। তার মানে এই যে এই অংশটা, এটা হচ্ছে এখন ডিটির ভ্যালু, আমরা ডিটির ভ্যালু সাবস্টিটিউট করেছি। আমরা এখানে কি করলাম, ডিটির ভ্যালুকে সাবস্টিটিউট করলাম। এই যে এইটুকু অংশ হচ্ছে ডিটির ভ্যালু, আমরা ডিটির ভ্যালু সাবস্টিটিউট করেছি। এখন আমাদের কাজ কি, এখন আমাদের কাজ হচ্ছে ইন্টিগ্রেশন করা। এখন ইন্টিগ্রেশন করতে হবে কিভাবে, আমাদের যে ভ্যারিয়েবল আছে, অর্থাৎ যার সাপেক্ষে ইন্টিগ্রেশন করছি, সেই ভ্যারিয়েবল যে টার্মের সাথে আছে সেটাকে আমরা রাখবো, আর বাকি যে টার্মগুলো আছে, অর্থাৎ যে টার্মে আমাদের ভ্যারিয়েবল নেই সেটা হচ্ছে কনস্ট্যান্ট, তাহলে কনস্ট্যান্টকে আমরা বাইরে নিয়ে আসবো। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে প্রথমে আছে cos থিটা, তাহলে আমরা থিটার সাপেক্ষে ইন্টিগ্রেট করছি, তাহলে যেহেতু এখানে cos থিটা আছে সুতরাং এটা হচ্ছে আমাদের ভ্যারিয়েবল, এটাকে আমরা রেখে দেবো এখানে ইন্টিগ্রেশনের ভেতরে রেখে দেবো, অর্থাৎ এটাকেই আমাদের ইন্টিগ্রেট করতে হবে। আর তার সাথে আমরা দেখতে পাচ্ছি 2/n π, তাহলে 2/n π এ কোথাও আমাদের থিটা নেই, অর্থাৎ ভ্যারিয়েবল নেই, সুতরাং এই 2/n π হচ্ছে কনস্ট্যান্ট। এই কনস্ট্যান্টকে আমরা ইন্টিগ্রেশনের বাইরে নিয়ে আসবো। ঠিক তেমনি এখানেও সেকেন্ড যে ইন্টিগ্রেশন আছে সেখানেও আমরা দেখতে পাচ্ছি 2/n π আছে, অর্থাৎ এটাও একটা কনস্ট্যান্ট, এই কনস্ট্যান্টকে আমরা বাইরে নিয়ে আসবো। তাহলে দুটা ইন্টিগ্রেশনেই কিন্তু 2/n π আমাদের কনস্ট্যান্ট হিসেবে আছে, তাহলে এটাকে আমরা বাইরে নিয়ে আসলাম। এই যে এখানে 2/n π কে আমরা বাইরে নিয়ে আসলাম, আনার পরে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে এখানে 2 কাটা যাবে, আমাদের থাকছে 1/n π। cos থিটাকে আমরা ইন্টিগ্রেট করছি, cos থিটাকে ইন্টিগ্রেট করলে আমরা জানি sin থিটা পাওয়া যায়, আবার sin থিটাকে যদি আমরা ইন্টিগ্রেট করি তাহলে মাইনাস cos থিটা পাওয়া যায়। আমাদের এখানে cos থিটা আছে, তাহলে cos থিটাকে আমরা ইন্টিগ্রেট করি, sin থিটা পাচ্ছি। আমাদের আপার লিমিট হচ্ছে n π/2 আর লোয়ার লিমিট হচ্ছে -n π/2। এখানে হচ্ছে 3n π/2 আর এখানে হচ্ছে শুধু n π/2। আমাদের যে কাজটা হবে সেটা হচ্ছে যে এখানে আমাদের এই যে ইন্টিগ্রেশনের রেজাল্টটা আমরা পেয়েছি, সেই রেজাল্টে থিটার পরিবর্তে আমরা আপার লিমিট বসাবো, থিটার পরিবর্তে আমরা লোয়ার লিমিট বসাবো। তাহলে আমরা বসাই sin থিটার পরিবর্তে n π/2 আপার লিমিট মাইনাস ফর্মুলার মাইনাস লোয়ার লিমিট, তাহলে sin থিটার পরিবর্তে আমাদের লোয়ার লিমিট হচ্ছে -n π/2, তাহলে এই যে এখানে আমরা থিটার পরিবর্তে -n π/2 বসালাম। এখানেও একইভাবে আমাদের এখানে মাইনাস আছে, তাহলে বাইরে যেহেতু মাইনাস আছে এটাকে আমরা একটা ব্র্যাকেটের মধ্যে নিয়ে নিই, ব্র্যাকেটের মধ্যে নিয়ে নিলে মাইনাস বাইরে আছে, sin থিটার পরিবর্তে আপার লিমিট 3n π/2 বসালাম, মাইনাস আছে ফর্মুলার মাইনাস, অর্থাৎ আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট, তাহলে এটা হচ্ছে ফর্মুলার মাইনাস, তাহলে ফর্মুলার মাইনাস বসালাম, থিটার পরিবর্তে লোয়ার লিমিট n π/2 বসালাম। এখন আমাদের কাজ হচ্ছে এই ব্র্যাকেটটা তুলে দেওয়া। তাহলে ব্র্যাকেটটা তুলে দিলে কি হচ্ছে, আমাদের ব্র্যাকেটটা তুলে দিলে আলটিমেটলি আমি যেটা পাবো সেটা হচ্ছে আমাদের এখানে ব্র্যাকেটের ভেতরে আমাদের মাইনাস ছিল, তাহলে বাইরে একটা মাইনাস আছে, প্লাসে মাইনাসে মাইনাস হয়ে গেল, আর ভেতরে একটা মাইনাস ছিল, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল। তাহলে এখান থেকে আমরা এই জিনিসটা পেলাম। তাহলে এই ইকুয়েশনটা
আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ একটা ইকুয়েশন। এই ইকুয়েশনটা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ একটা ইকুয়েশন an এর, কেননা এই an এর ইকুয়েশনে আমরা এখন n এর ভ্যালু বসাবো। n এর ভ্যালু ইভেন অড 1 2 3 4 5 6 এই ভ্যালুগুলো যতগুলো ভ্যালু হয়, অর্থাৎ 1 থেকে ইনফিনিটি পর্যন্ত ম্যাক্সিমাম আমি যে পর্যন্ত নিতে পারি সে পর্যন্ত ভ্যালু আমি বসাবো। বসিয়ে আমি an এর ভ্যালুটা প্রথমে বের করব। an এর ভ্যালুটা বের করার পরে xt-র যে ইকুয়েশনটা আমরা দেখেছিলাম সেই xt-র ইকুয়েশনে an এর ভ্যালুটা সাবস্টিটিউট করে আমরা ফোরিয়ার সিরিজ এক্সপানশনটা বের করব। এখন সবার প্রথমে আমাদের এই ইকুয়েশনটা লাগবে এবং এই ইকুয়েশনে আমাদের বেশ গুরুত্বপূর্ণ কিছু টার্ম আছে, সেটাকে আমরা একটু আইডেন্টিফাই করি। যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি সাইন মাইনাস এন পাই বাই টু, এই যে টার্মটা আছে এটার ভ্যালু আমাদের বের করতে হবে, কারণ এখানে মাইনাস আছে। আবার এখানে আমাদের আরেকটা টার্ম আছে, সেটাকে আমরা একটু আলাদা করি। যেমন সাইন থ্রি এন পাই বাই টু, এখানে আমরা যেহেতু থ্রি আছে, সাইন থ্রি আছে, তাহলে এটা স্মলেস্ট অংশে নেই, কিন্তু আমাদের কাজ হবে এটাকে ভেঙে ছোট করে নিয়ে আসা, স্মলেস্ট ইউনিটে নিয়ে আসা। তাহলে এখানে যেহেতু মাইনাস আছে, তাহলে মাইনাসটা আমরা বাইরে নিয়ে আসতে চাচ্ছি অথবা প্লাস করে নিতে চাচ্ছি। আবার এখানে আমাদের 3n আকারে আছে, তাহলে 3n এটা হায়ার অর্ডারে আছে, তাহলে এটাকে আমরা স্মলার অর্ডারে নিয়ে আসতে চাচ্ছি, সেই কারণে আমরা ভাঙতে চাচ্ছি। তাহলে এই দুইটা টার্মকে আমরা এখন এই সাইন মাইনাস এন পাই বাই টু এবং সাইন 3n পাই বাই টু এই দুইটার ভ্যালু আমরা এখন বের করতে চাই। তাহলে সবার প্রথমে আসি সাইন মাইনাস এন পাই বাই টু, এটার ভ্যালু আমরা একটু বের করার চেষ্টা করি। তাহলে এখানে আছে সাইন মাইনাস এন পাই বাই টু, তাহলে এটাকে আমরা এভাবে লিখতে পারি সাইন 0 মাইনাস এন পাই বাই টু। তাহলে এটার ভ্যালু আমরা কিভাবে বের করব? এটার ভ্যালু বের করার জন্য আমাদের কোয়ার্ড সিস্টেম আছে। আমরা জানি ট্রিগোনোমেট্রিক ফাংশনে আমরা যদি এরকম অ্যাঙ্গেলে ভ্যালু বের করতে চাই তাহলে সেক্ষেত্রে আমরা কোয়ার্ড ইউজ করি। আমরা ছোটোবেলা পড়ে এসেছি, 9-10-এ পড়ে এসেছি যে আমরা যদি এরকম 0 থেকে 90, 90 থেকে 180, অর্থাৎ 360, ফার্স্ট রোটেশন, সেকেন্ড রোটেশন, এভাবে যদি আমরা যে ট্রিগোনোমেট্রিক অপারেটর অথবা কোয়ান্টিটিসগুলো আছে, অর্থাৎ সাইন, কস, টেন, কসেক, সেক, কট, এই যে কোয়ান্টিটিসগুলো আছে এগুলোর ভ্যালু যদি আমরা বের করতে চাই তাহলে আমাদের যে ফর্মুলাটা সেটা হচ্ছে অল সিলভার টি কাপ। অল দিয়ে ফার্স্ট কোয়ার্টকে বোঝাচ্ছে, সিলভার দিয়ে সেকেন্ড কোয়ার্টকে বোঝাচ্ছে, থার্ড কোয়ার্ট টি দিয়ে থার্ড কোয়ার্ট এবং কাপস দিয়ে ফোর্থ কোয়ার্টকে বোঝাচ্ছে। তাহলে এখানে প্রত্যেকটা ওয়ার্ড আলাদা আলাদা কোয়ার্ডকে বোঝাচ্ছে। তাহলে আমরা 4টা কোয়ার্ডে ভাগ করে নিই। 0 থেকে 90 ডিগ্রি পর্যন্ত ফার্স্ট কোয়ার্ড, 90 থেকে 180 পর্যন্ত সেকেন্ড কোয়ার্ড, 180 থেকে 270 পর্যন্ত থার্ড কোয়ার্ড, আবার 270 থেকে আবার 0 ডিগ্রি অথবা 360 ডিগ্রি, একই কথা 0 ডিগ্রি যে পয়েন্ট, 360 ডিগ্রি একই পয়েন্ট, অথবা যেটাকে আমরা বলতে পারি টোয়াইস পাই। তাহলে এই 180-কে আমরা বলতে পারি পাই, 180-কে আমরা বলতে পারি পাই। আর যদি 720 বলি তাহলে দুইবার রোটেট করে আসবে। তাহলে এইভাবে এক রোটেশনে 360, দুই রোটেশনে 720, ঠিক আছে, কিন্তু পয়েন্ট টুই সেম। আচ্ছা, তাহলে এই জিনিসটা আমরা বুঝলাম। এখন আমাদের কাজ হবে আমরা যে ভ্যালুটা পেয়েছি সেই ভ্যালুটা আমরা এখানে বসাবো। তাহলে সবার প্রথমে আমরা নিয়ে আসি আমাদের যে এখানে ভ্যালুটা আছে সেটা ছিল সাইন 0 ডিগ্রি মাইনাস এন পাই বাই টু। তাহলে এই পয়েন্টটা কোথায় আমরা একটু দেখি। এই হচ্ছে 0 ডিগ্রি, তাহলে 0 ডিগ্রির মাইনাস করা হয়েছে, 0 থেকে মাইনাস করা হয়েছে, অর্থাৎ নিচে নামানো হয়েছে। তাহলে 0-র যদি প্লাস করি তাহলে উপরের দিকে যাবে, আর 0-র যদি মাইনাস করি তাহলে নিচের দিকে নামবে। তাহলে এই হচ্ছে আমাদের 0, তাহলে এই 0-র আমরা মাইনাস করছি, তার মানে নিচের দিকে নেমে আসছে। তাহলে আমরা যদি এরকম একটা ভ্যালু চিন্তা করি যে এদিকে আমরা একটা থেটা করেছি 0 ডিগ্রি মাইনাস থেটা, 0 ডিগ্রি মাইনাস থেটা, তাহলে কি হচ্ছে, এটা কোন কোয়ার্ডে আছে? এটা ফোর্থ কোয়ার্ডে আছে। তাহলে ফোর্থ কোয়ার্ডে কারা কারা পজিটিভ আর কারা কারা নেগেটিভ সেটা আমরা দেখি। ফোর্থ কোয়ার্ডে আমরা এখানে বলেছিলাম কাপস দিয়ে সি বোঝায়, অর্থাৎ ফোর্থ কোয়ার্ডে কস থেটা হচ্ছে পজিটিভ, তাহলে কস থেটা বাদে যতগুলো টার্ম আছে অর্থাৎ সাইন 10 তারা সকলে নেগেটিভ। তাহলে আমরা এখানে যেহেতু আমাদের
ফোর্থ কোয়ার্ডে 0 মাইনাস থেটা অর্থাৎ 0 মাইনাস এন পাই ডিভাইডেড বাই 2, এটাকে আমরা থেটাই বলতে পারি, একই কথা। তাহলে সাইন 0 মাইনাস থেটা, এটা যেহেতু ফোর্থ কোয়ার্ডে পড়েছে, আমরা বলেছি যে ফোর্থ কোয়ার্ডে কজের ভ্যালু পজিটিভ কিন্তু সাইনের ভ্যালু নেগেটিভ, তাহলে কি হবে সাইন 0 মাইনাস থেটা ইকুয়াল টু মাইনাস সাইন থেটা। তাহলে এখানে আমরা পাচ্ছি মাইনাস সাইন থেটা। তাহলে এটা হচ্ছে সাইন মাইনাস এন পাই বাই 2 এর ভ্যালু হচ্ছে মাইনাস সাইন এন পাই বাই 2। তাহলে আমরা এই ফর্মুলাতে আমরা একটু মনে করার চেষ্টা করি। ফার্স্ট কোয়ার্ডে অল মানে হচ্ছে অল আর পজিটিভ। সেকেন্ড কোয়ার্ডে ছিল সিলভার, তার মানে সিলভার মানে হচ্ছে সাইন থেকেই সিলভার, তাহলে এস হচ্ছে সাইন, তাহলে সাইনটা শুধু পজিটিভ হবে সেকেন্ড কোয়ার্ডে। থার্ড কোয়ার্ডে আছে টি মানে হচ্ছে 10, তাহলে শুধু 10টা পজিটিভ হবে, বাকি টার্মগুলো নেগেটিভ হয়ে যাবে। আর ফোর্থ কোয়ার্ডে কস পজিটিভ, তার মানে সাইন এবং 10 এটা নেগেটিভ হয়ে যাবে। তাহলে আমরা যেহেতু ফোর্থ কোয়ার্ডে আছি, তাহলে ফোর্থ কোয়ার্ডে সাইন হচ্ছে নেগেটিভ, তাহলে আমরা এখানে 0 ডিগ্রি মাইনাস থেটা ইকুয়াল টু মাইনাস সাইন থেটা লিখতে পারি। তাহলে ফার্স্ট যে অর্ডারটা ছিল, ফার্স্ট যে টার্মটা ছিল সাইন মাইনাস এন পাই বাই 2, সেটার ভ্যালু আমরা বের করেছি, সেটার ভ্যালু হচ্ছে মাইনাস সাইন এন পাই বাই 2, অর্থাৎ এই মাইনাসটা বাইরে চলে এসছে। এখন আমরা দেখি যে সাইন 3 এন পাই বাই 2, অর্থাৎ এই যে সেকেন্ড টার্ম যেটাকে রেড মার্ক করেছি সাইন 3 এন বাই 2, এটা হায়ার অর্ডারে ছিল, এটাকে ভেঙে ছোট করতে হবে, ছোট অর্ডারে নিয়ে আসতে হবে। তাহলে এটার ভ্যালু যদি আমরা বের করতে চাই, তাহলে সাইন এন পাই ডিভাইডেড বাই 2 আছে, তাহলে সাইন এন পাই ডিভাইডেড বাই 2 কে আমরা যদি ছোট করতে চাই, তাহলে আমরা কিভাবে প্রকাশ করতে পারি, সাইন এন পাই প্লাস এন পাই বাই 2, লসাগু করলেই বের হয়ে যাচ্ছে সাইন এন পাই প্লাস এন পাই বাই 2। তাহলে আমরা এই অংশটা রাখতে চাচ্ছি, দেখেন এই অংশটা কিন্তু ছোট, এখানে অর্ডার কম, আগে ছিল 3n, এখানে শুধু আছে n, তাহলে এখানে লোয়ার অর্ডার আছে। তাহলে এই অংশে আনতে গেলে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে n আমরা দেখতে পাচ্ছি, এই n কিন্তু সকল ইন্টিজার ভ্যালু হতে পারে, 1 2 3 4 এরকম সকল ইন্টিজার হতে পারে, 1 থেকে ইনফিনিটি পর্যন্ত সকল ইন্টিজার হতে পারে। তাহলে আমাদের কাজ কি হবে, এই সাইন 3n পাই ডিভাইডেড বাই 2 বের করার জন্য আমরা একবার n এর ভ্যালু ইভেন কনসিডার করব, একবার n এর ভ্যালু অড কনসিডার করব। তাহলে সবার প্রথমে এই সাইন 3n পাই ডিভাইডেড বাই 2 এর ভ্যালু বের করার জন্য আমরা n এর ভ্যালু ইভেন একবার ধরবো, n এর ভ্যালু অড একবার ধরবো। তাহলে কেস 1 আমরা চিন্তা করি, কেস 1 হচ্ছে যখন n এর ভ্যালু ইভেন, তাহলে এই ইকুয়েশনে n এর ভ্যালু আমরা ইভেন বসিয়ে আমরা দেখতে চাই যে এটা কোন কোয়ার্ডে পড়ে এবং সেই কোয়ার্ডের জন্য আমাদের সাইনের ভ্যালু কি পজিটিভ হয় নাকি নেগেটিভ হয়, ভ্যালুটা কি আসে সেটা আমরা দেখতে চাচ্ছি। তাহলে সবার প্রথমে আমরা ভ্যালু কনসিডার করি যে n এর ভ্যালু 2, তাহলে n এর ভ্যালু যদি 2 বসাই তাহলে সাইন টুয়াইস পাই, এই যে এখানে n এর পরিবর্তে আমরা 2 বসাচ্ছি, এখানে n এর পরিবর্তে আমরা 2 বসাচ্ছি। আর এই যে এই টার্মটা n পাই ডিভাইডেড বাই 2, এটা কিন্তু আসলে থেটা, এটা থেটা, তাহলে থেটাকে আমরা যা ছিল তাই রেখে দিই, তাহলে আমরা পাচ্ছি সাইন টুয়াইস পাই প্লাস থেটা। এখন আমরা দেখি এটা কোন কোয়ার্ডে পড়ে, তাহলে সাইন টুয়াইস পাই মানে হচ্ছে এই যে এটা হচ্ছে পাই, আর টুয়াইস পাই মানে কিন্তু 360 ডিগ্রি, তাহলে সাইন টুয়াইস পাই প্লাস থেটা, প্লাস মানে হচ্ছে উপরের দিকে, আগে আমরা মাইনাস করেছিলাম মানে এটা নিচে নেমেছিল, আর প্লাস করেছি তার মানে এটা উপরে যাবে, 360 ডিগ্রির উপরে যাবে। তাহলে আমরা যদি এটাকে চিন্তা করি যে এটা হচ্ছে আমাদের থেটা অথবা থেটা প্রাইম, তাহলে এটা উপরে চলে গেল, তাহলে উপরে চলে গেলে সাইন টুয়াইস পাই প্লাস থেটা এটা চলে আসছে ফার্স্ট কোয়ার্ডে। তাহলে ফার্স্ট কোয়ার্ডে কিন্তু সকল ট্রিগোনোমেট্রিক ভ্যালুই কিন্তু পজিটিভ, তাহলে সাইনও পজিটিভ। তাহলে সাইন যদি পজিটিভ হয় তাহলে আমরা এখানে বলতে পারি সাইন এন পাই প্লাস এন পাই ডিভাইডেড বাই 2, এটার ভ্যালু হয়ে যাবে সাইন এন পাই বাই 2, অর্থাৎ সাইন টুয়াইস পাই প্লাস থেটা ইকুয়াল টু সাইন থেটা। এই যে এটা হচ্ছে আমার থেটার ভ্যালু, এখানে এটা হচ্ছে আমার থেটার ভ্যালু, তার মানে সাইন থেটা পেলাম। কখন পেলাম, যখন আমরা n এর ভ্যালু ইভেন ধরেছি, অর্থাৎ 2 4 6 8 যাই বসাই না কেন আমরা সাইনের ভ্যালু কিন্তু পাবো সাইন n পাই ডিভাইডেড বাই 2, অর্থাৎ সাইন 3n পাই ডিভাইডেড বাই 2, এই যে সাইন 3n পাই ডিভাইডেড বাই 2 এটার প্রথম যে ভ্যালু অর্থাৎ n এর ভ্যালু যদি আমরা ইভেন কনসিডার করি তাহলে সাইন 3n পাই ডিভাইডেড বাই 2 এর আমরা ভ্যালু বের করলাম সাইন n পাই ডিভাইডেড বাই 2।
তাহলে এটা বেরোলো হচ্ছে কখন, যখন আমাদের n এর ভ্যালু ইভেন, ই ফর ইভেন, আমি শুধু ই লিখছি। আচ্ছা, তাহলে আমরা এখান থেকে এটা বাদ দিয়ে দিই, এই অংশটা বাদ দিয়ে দিই। তাহলে আমাদের খেয়াল রাখতে হবে আমরা বেসিক্যালি কি করেছি, আমরা এই যে কেস 1 কেস 2 কনসিডার করেছি, এটার কারণ হচ্ছে আমরা sin 3n π/2 এর ভ্যালু বের করছি, 2 এর ভ্যালু বের করছি। তাহলে প্রথমে n এর ভ্যালু যখন ইভেন ধরেছি তখন আমরা ভ্যালু পেলাম sin nπ ডিভাইডেড বাই 2। এবার আমরা n এর ভ্যালু অড ধরি, n এর ভ্যালু অড কনসিডার করি, অর্থাৎ n এর ভ্যালু 1 3 5 7 যাই করি না কেন, তাহলে n এর ভ্যালু যদি আমরা 1 ধরি তাহলে আলটিমেটলি কি হচ্ছে, এখানে আমি sin π প্লাস nπ ডিভাইডেড বাই 2, অর্থাৎ এটা কিন্তু আমাদের থেটা, sin π প্লাস থেটা, তাহলে sin π প্লাস থেটা মানে কি, এই হচ্ছে আমাদের 180 বা পাই, তার সাথে আমি প্লাস করছি। তো প্লাস করলে কি হবে, এদিকে আমি ভ্যালু বাড়াচ্ছি, এটা ছিল 90, এটা হলো 180, এখন আমি বাড়াবো, ভ্যালু বাড়াবো, ধরলাম এই যে এই অংশটা এটা হচ্ছে আমাদের থেটা, এই অংশটা হচ্ছে আমাদের থেটা। তাহলে এই জায়গায় আমরা কোন কোয়ার্ডে এসে পড়েছি, এটা কিন্তু আমাদের থার্ড কোয়ার্ড, যেহেতু আমরা sin π প্লাস থেটা করেছি, সুতরাং আমরা থার্ড কোয়ার্ডে আছি। থার্ড কোয়ার্ডে 10 এর ভ্যালু পজিটিভ, অর্থাৎ সাইন এর ভ্যালু নেগেটিভ। তাহলে আমরা এখান থেকে বলতে পারি sin π প্লাস থেটা ইকুয়াল টু মাইনাস সাইন থেটা, তাহলে এখান থেকে আমরা মাইনাস পেলাম। তাহলে এখানে যে ভ্যালুটা আমরা পাচ্ছি, সেটা কিন্তু এখানে এই যে ভ্যালুটা আমরা পেলাম, এটা কখন পেলাম আমরা, যখন আমরা n এর ভ্যালু অড পেয়েছি, তখন n এর ভ্যালু যখন অড পেয়েছি বসিয়েছি, তখন আমরা sin 3n π/2 এর ভ্যালু এটা পেয়েছি, অর্থাৎ আমি দুটো ভ্যালু বসিয়েছি ইভেন এবং অড, সেটার জন্য sin 3n π/2 এর ভ্যালু পেয়েছি। এখন এখানে একটা কনফিউশন তৈরি হতে পারে, সেখানে এটা হচ্ছে একবার এখানে কজ এসছে, কেস 1 এসছে, একবার এখানে কেস 2 এসছে, আবার এখানে কেস 1 কেন? এটার ব্যাখ্যা হচ্ছে কেস 1 এবং কেস 2, এই বাম পাশে আমরা যে কেস 1 এবং কেস 2 কনসিডার করেছি, সেটা কিন্তু sin 3n π/2 এর ভ্যালু বের করার জন্য। আর এই ডান পাশে আমি যে কেস 1 অথবা পরের স্লাইডে আমি যে কেস 2 করেছি, সেটা কিন্তু আমাদের an এর মূল যে ইকুয়েশন ছিল, an এর মেইন যে ইকুয়েশন, সেটার ভ্যালু বের করার জন্য। তাহলে দুইটা খেয়াল রাখতে হবে কার ভ্যালু বের করছে। তাহলে আমরা প্রথমেই বলেছিলাম যে এই যে an এর যে ইকুয়েশন, সেখানে sin -nπ/2 এর ভ্যালু বের করতে হবে এবং sin 3nπ/2 এর ভ্যালু বের করতে হবে। এটা কিন্তু আমরা বের করেছি। আমরা এই যে ডান পাশে আমরা sin -nπ/2 এর ভ্যালু বের করলাম, মাইনাস sin nπ/2, আবার sin 3nπ/2 এর ভ্যালু দুবার বের করলাম, n এর ভ্যালু যখন n ইভেন এবং n এর ভ্যালু যখন অড, তখন দুটা ভ্যালু আমরা বের করলাম। এখন আমাদের কাজ হবে এই যে an এর ইকুয়েশন আমরা দেখে এসেছি, an এর এই যে ইকুয়েশনটা আমরা দেখে এসেছি, এই ইকুয়েশনে এই দুইটা ভ্যালু সাবস্টিটিউট করে দেওয়া। তাহলে আসেন আমরা এটা ভ্যালু সাবস্টিটিউট করি। তাহলে এই ইকুয়েশনটা হচ্ছে সেম আগের ইকুয়েশনটা, আমি কোনো চেঞ্জ করিনি যেহেতু স্লাইড চেঞ্জ হচ্ছে। তাহলে এখানে যা আছে সেই ভ্যালুটা আমরা সাবস্টিটিউট করে দিই। sin -nπ/2, sin -nπ/2 এর ভ্যালু হচ্ছে মাইনাস sin nπ/2। তাহলে এই ভ্যালুটা আমি সাবস্টিটিউট করে দিচ্ছি এখানে, এটা চলে আসছে এখানে। আবার এই যে এখানে sin 3nπ/2, এটার ভ্যালু আমি ইভেনের জন্য পেয়েছি sin nπ ডিভাইডেড বাই 2, সেটা আমি এখানে নিয়ে আসছি, এখন কেস 1-এ যখন আমি n এর ভ্যালু বের করছি, তখন আমি কেস 1-এ কনসিডার করেছি n এর ভ্যালু ইভেন। তাহলে n এর ভ্যালু ইভেন হলে sin 3nπ/2 এর ভ্যালু কত, sin 3nπ/2 এর ভ্যালু কত, প্লাস sin nπ/2, এই যে সেজন্য এখানে প্লাস বসিয়েছি। তাহলে এখানে আমাদের মাইনাস ছিল, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল, আর মাইনাসে প্লাসে মাইনাস হয়ে গেল।
তাহলে এখানে প্লাস মাইনাস দুইটা সেম টার্ম আছে, তাহলে একটা আরেকটার সাথে ক্যান্সেল আউট হয়ে যাবে। তাহলে আমরা এখানে একটা সাইন টার্ম পাচ্ছি, আরেকটা সাইন টার্ম পাচ্ছি, তার মানে দুইটা সাইন টার্ম যোগ হয়ে যাচ্ছে, তাহলে টুয়াইস সাইন এন পাই বাই 2 পাচ্ছি। তাহলে এটা হচ্ছে এন এর ভ্যালু যখন আমার এন এর ভ্যালু হচ্ছে ইভেন। এখন আমি ভ্যালু বসিয়ে দেখি কি আসে। তাহলে এন এর ভ্যালু আমরা 2 বসাই, লেট এন ইকুয়াল টু 2। তাহলে এন এর ভ্যালু যখন 2 বসাচ্ছি, তাহলে যেখানেই আমার এন আছে সেখানে আমরা 2 পাবো। যেখানে আমি এন এর যেখানে আমি এন বসাচ্ছি সেখানে আমি এন এর পরিবর্তে 2 বসাবো। তাহলে এখানে আমার এন আছে, এন এর পরিবর্তে 2 বসালাম। এখানে আমার এন আছে, এন এর পরিবর্তে 2 বসালাম। আচ্ছা, এখন এখানে কি হচ্ছে, 2 উপরে একটু নিচে একটু কাটা যাচ্ছে, উপরে একটু নিচে একটু কাটা যাচ্ছে, থাকছে কি 1 ডিভাইডেড বাই পাই সাইন পাই। তাহলে সাইন পাই আছে, তাহলে সাইন পাই এর ভ্যালু যদি আমি ক্যালকুলেট করি ক্যালকুলেটর দিয়ে, যেমন এখানে আমার একটা ক্যালকুলেটর আছে, যেমন আমরা সাইনের ভ্যালু যদি বের করি, সাইনের ভ্যালু যদি আমরা বের করি তাহলে আমরা বলতে পারি যে সাইনের ভ্যালু বেসিক্যালি আমাদের সাইনের যে ভ্যালুটা আসে সেটা হচ্ছে সাইন পাই, অর্থাৎ সাইন পাই মানে হচ্ছে 180 ডিগ্রি, সাইন পাই এর ভ্যালু হচ্ছে 0 ডিগ্রি। সেটা আমরা সবাই জানি, সাইন পাই এর ভ্যালু হচ্ছে 0 ডিগ্রি। আমরা এখানে ক্যালকুলেটর দিয়ে করে দেখতে পারতাম, কিন্তু এই মুহূর্তে আমার হাতে ক্যালকুলেটর নেই, আমার হাতে মোবাইল আছে, আমি মোবাইল দিয়ে করতে চাচ্ছি না, আপনারা ক্যালকুলেটর দিয়ে এটা করবেন। আমি ক্লাসে ইনফ্যাক্ট সেটা করে দেখিয়েছি। সাইন পাইয়ের ভ্যালু আসছে 0 ডিগ্রি, তাহলে এখানে 0-র সাথে যাই মাল্টিপ্লাই করি না কেন আলটিমেটলি 0ই চলে আসবে। তাহলে এখানে যদি আমি পাই না দিয়ে, আমি যদি এন এর ভ্যালু 2 না বসিয়ে আমি 4 বসাতাম, আরেকটা ইভেন ভ্যালু ট্রাই করতাম, তাহলে কি হতো, এখানে যদি আমি 4 বসাতাম তাহলে এখানে আমার এন এর পরিবর্তে 4 হতো, তার মানে টুয়াইস পাই হতো এখানে, আর এখানে হতো হচ্ছে এন এর পরিবর্তে 4, তাহলে 2 এর সাথে কাটা যেত, এখানে আমরা পেতাম টুয়াইস পাই। তাহলে টুয়াইস পাই মানে হচ্ছে 720, তাহলে 720 ডিগ্রি, সাইন 720 ডিগ্রির ভ্যালু কিন্তু আলটিমেটলি 0ই আসে, তার মানে আমি এখানেও কিন্তু 0 পাচ্ছি। তাহলে আমরা বলতে পারি যে এন এর ভ্যালু যদি ইভেন হয়, অর্থাৎ 2, 4, 6, 8 যে ইভেন ভ্যালুই আমরা নিই না কেন, এন এর সকল ভ্যালু কিন্তু এক্ষেত্রে 0 আসবে, এটা আমরা মনে রাখবো। আমরা দুটা ভ্যালু ট্রাই করব, এন এর ইভেন ভ্যালু ট্রাই করব, এন এর অড ভ্যালু ট্রাই করব। ইতিমধ্যে আমি এন এর ইভেন ভ্যালু ট্রাই করেছি এবং এন এর সকল ইভেন ভ্যালুর জন্য এন এর ভ্যালু আসছে 0। কিন্তু এন এর ভ্যালু তো 0 হতে পারবে না, কেননা এটা হচ্ছে একটা ইভেন সিগন্যাল। ইভেন সিগন্যালে এন এর ভ্যালু অবশ্যই নন জিরো ভ্যালু হতে হবে। তাহলে ইভেনে যদি 0 আসে তাহলে কোথায় নন জিরো ভ্যালুটা আমি পাবো? নন জিরো আমি ভ্যালুটা পাবো অডের ক্ষেত্রে, অর্থাৎ এন এর ভ্যালু যখন আমি অড ধরবো তখন সেক্ষেত্রে আমি নন জিরো ভ্যালু পাবো। তাহলে আমি ধরি কেস 1-এ আমি ইভেন ধরেছি, এখন কেস 2-তে আমি অড বিবেচনা করবো, অড ধরবো। তাহলে এখানে আসি, কেস 2-তে এন এর ভ্যালু আমি অড ধরছি। এখন অডে কি কি ভ্যালু আছে? 1, 3, 5, 9, 5, 7, 9, 11, 13 এরকম ভ্যালু আছে। তাহলে এখানে আমরা যেটা আরেকটা কাজ করেছি সেটা হচ্ছে এখানে কেস 2-কে আমরা দুটা ভাগে ভাগ করেছি, একটা হচ্ছে কেস এ, আরেকটা হচ্ছে কেস বি। খুব স্বাভাবিকভাবে প্রশ্ন হচ্ছে, এমনিতেই কেস 1, কেস 2 আছে, আবার কেস 2-কে আমরা ভাগ করছি দুটা ভাগে। এখন 1, 3, 5, 1, 5, 9, 13 এটা যেরকম অড, ঠিক তেমনি 3, 7, 11, 15 এরাও তো অড। তাহলে এটাকে ভাগ করার কারণ কি? ভাগ করার কারণ হচ্ছে দুটাতে কিন্তু দুই ধরনের অড সিগনালে আমি একই ভ্যালু পাচ্ছি না, আলাদা আলাদা অডের জন্য আলাদা আলাদা সাইনের ভ্যালু পাচ্ছি। যেমন আমি যদি বলি যে আমরা 1 যদি চিন্তা করি, এন এর ভ্যালু যদি আমরা 1 চিন্তা করি, তাহলে এখানে সাইন এন পাই ডিভাইডেড বাই 2, তাহলে এখানে যদি এন এর ভ্যালু আমরা 1 বসাই তাহলে সাইন পাই ডিভাইডেড বাই 2, পাই ডিভাইডেড বাই 2 মানে হচ্ছে 90 ডিগ্রি, সাইন 90 ডিগ্রির ভ্যালু হচ্ছে কত? সাইন 90 ডিগ্রির ভ্যালু হচ্ছে +1 পাচ্ছি। এবার চলে আসি কেস বিতে। কেস বিতে আমি কনসিডার করছি এন এর ভ্যালু 3, তাহলে এন এর ভ্যালু 3 যদি আমি এখানে বসাই তাহলে এখানে চলে আসছে সাইন 3 পাই ডিভাইডেড বাই 2, তাহলে সাইন 3 পাই ডিভাইডেড বাই 2-তে কত আসে? 180 ইন্টু 3, তাহলে 540 ডিভাইডেড বাই 2, দ্যাট মিনস 270। তাহলে সাইন 270-র ভ্যালু আমি ক্যালকুলেট করলেই চলে আসবে
1, ক্যালকুলেটরে বসালে sin 270 ডিগ্রি ইকুয়াল টু -1। তাহলে বুঝতেই পারছি 1 এর জন্য যখন sin n পাই ডিভাইডেড বাই 2 এর ভ্যালু আসছে +1, সেখানে sin 3 পাই ডিভাইডেড বাই 2 এর জন্য আমাদের ভ্যালু আসছে -1। তাহলে আমরা কি করেছি, যে সকল কেসে, যে সকল অড ভ্যালুর ক্ষেত্রে +1 আসছে তাদেরকে আমরা আলাদা কেস এতে আলাদা করেছি, আবার যে সকল অড ভ্যালুর জন্য আমাদের sin n পাই ডিভাইডেড বাই 2 এর ভ্যালু -1 এসছে তাদেরকে আমরা কেস বি করে আলাদা করে দিয়েছি। তাহলে এই হচ্ছে আমাদের কাজ। এখন আমরা এই যে ইকুয়েশন an এর মেইন যে ইকুয়েশন, সেখানে আমরা ভ্যালু বসাই। আমাদের পার্থক্য কেবলমাত্র একটা জায়গাতেই ছিল, সেটা হচ্ছে sin 3 n পাই ডিভাইডেড বাই 2। কেননা আমরা ইভেন এবং অডের ক্ষেত্রে কেবলমাত্র sin 3 n পাই ডিভাইডেড বাই 2 এর ভ্যালুই কিন্তু ক্যালকুলেট করেছি, বাকি সব ভ্যালু যা ছিল তাই থাকবে। আমরা যদি একটু মনে করবার চেষ্টা করি যে এই যে আমাদের মেইন ইকুয়েশন, এই যে আমাদের মেইন ইকুয়েশনটা, আমি এটাকে হাইলাইট করি তাহলে বুঝতে সুবিধা হবে। এই যে আমাদের মেইন ইকুয়েশনটা, এই মেইন ইকুয়েশনে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ইকুয়েশন সাবস্টিটিউট করতে, ভ্যালু সাবস্টিটিউট করতে বলা হয়েছে দুটার জন্য। ভ্যালু সাবস্টিটিউট করতে বলা হয়েছে দুটার জন্য। একটা হচ্ছে sin n পাই বাই 2, তাহলে sin n পাই বাই 2 এর ভ্যালু আমরা বের করেছি sin n পাই বাই 2। এই যে এটা আমি বের করেছি, এটা কিন্তু ইভেন অর দুটার ক্ষেত্রেই প্রযোজ্য। তাহলে মাইনাসে মাইনাসে প্লাস কিন্তু দুটার ক্ষেত্রে, ইভেন হোক বা অড হোক, দুটার জন্যই কিন্তু আমরা এই টার্মটা পাবো। কিন্তু প্রশ্ন হচ্ছে কেবলমাত্র একটা টার্ম নিয়ে, সেটা হচ্ছে sin 3 n পাই বাই 2। কেননা sin 3 n পাই বাই 2 এর আমরা কিন্তু দুটা ভ্যালু বের করেছি, একটা হচ্ছে ইভেনের জন্য যেটা আমরা এখানে বসিয়েছি, আর একটা হচ্ছে অডের জন্য। তাহলে আমরা একটু খেয়াল করি অডের জন্য আমরা কত পাই। অডের জন্য sin 3 n পাই বাই 2 এর ভ্যালু এসছে sin n পাই বাই 2। তাহলে এখানে আমরা sin 3 n পাই বাই 2 এর ভ্যালু যদি আমরা sin n পাই বাই 2 সাবস্টিটিউট করি, তাহলে এখানে একটা মাইনাস আছে, বাইরে একটা মাইনাস আছে, আবার ভেতরে একটা মাইনাস আছে, তাহলে মাইনাসে মাইনাসে কি হবে, প্লাস হয়ে যাবে। তাহলে আমরা পাবো sin 3 sin n পাই বাই 2। তাহলে এখানে ফার্স্ট টার্মটা আমার ইতিমধ্যে পজিটিভ আছে, ফার্স্ট টার্মটা ইতিমধ্যে পজিটিভ আছে, সেকেন্ড টার্মও পজিটিভ, ফোর্থ টার্মও আমার পজিটিভ। এটা হচ্ছে ইকুয়েশনে যা ছিল তাই। প্রশ্ন ছিল কেবলমাত্র এই থার্ড টার্ম নিয়ে। তাহলে থার্ড টার্মে অডের ক্ষেত্রে আমরা পেয়েছি মাইনাস, আর ইকুয়েশনে আছে মাইনাস, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে। সেটাই আমরা এখানে দেখলাম যে আমাদের এখানে সকল টার্ম প্লাস হয়ে গেছে, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেছে। তাহলে আমরা 4টা sin n পাই বাই 2 পাচ্ছি। তাহলে এটা থেকে আমরা 4 sin n পাই বাই 2 করে দিলাম। আর ইতিমধ্যে আমি বলেছি 1, 5, 9, 13 এখানে যে ভ্যালুই আমি বসাই না কেন sin n পাই বাই 2 এর ভ্যালু আমি পাবো +1। তাহলে sin n পাই বাই 2 এর ভ্যালু আমরা যদি এই ইকুয়েশনে সাবস্টিটিউট করি, এখানে যদি আমি 1 বসাই দিই, sin n পাই বাই 2 এর ভ্যালু এইখানে যদি আমি বসাই দিই, তাহলে কি পাবো, a সাবস্ক্রিপ্ট n ইকুয়াল টু 4 ডিভাইডেড বাই n পাই ইনটু 1। তাহলে এই হচ্ছে আমার an এর ভ্যালু। কখন, যখন n এর ভ্যালু 1, 5, 9, 30। এবার কেস বি তে চলে যাব, যখন আমার n এর ভ্যালু 3, 7, 11, 15। তাহলে ইতিমধ্যে বলেছি 3 এর ভ্যালু বসিয়ে দেখিয়েছি যে sin 270 ডিগ্রি ইকুয়াল টু -1 আসে। তাহলে আমাদের sin 3 পাই ডিভাইডেড বাই 2 অথবা sin 7 পাই ডিভাইডেড বাই 2 এর ভ্যালু যেহেতু -1 আসবে, তাহলে আমরা এই ফর্মুলাটা এখানে যা ছিল তাই বসাই দিলাম। তাহলে এখান থেকে আমি পাচ্ছি 4 sin n পাই বাই 2। আর যখন sin n এর ভ্যালু 3, 7, 11 অথবা 15 বসাবো, তখন কিন্তু আমার -1 চলে আসবে। তাহলে 4 এর সাথে -1 গুণ হয়ে আমাদের চলে আসবে -4। তাহলে এখানে আমি n এর আরেকটা ভ্যালু পাবো, কখন, যখন n এর ভ্যালু 3, 7, 11 অথবা 15। তাহলে এই হচ্ছে বিষয়। আমরা কেস এ পেলাম, কেস বি পেলাম, আমরা সকল অডের জন্য ভ্যালু বের করে ফেলেছি। তাহলে an এর ভ্যালু চলে এসছে। এখন আমাদের লাস্ট কাজ, অর্থাৎ an এর ভ্যালুটা ইকুয়েশনে সাবস্টিটিউট করা। তাহলে an এর ভ্যালু আমরা সাবস্টিটিউট করি। an এর ভ্যালু সাবস্টিটিউট করার জন্য সবার প্রথমে আমরা আসি n ইকুয়াল টু, যখন আমরা 1 বসিয়েছি তখন n এর ভ্যালু যখন আমরা 1 বসিয়েছি তখন n এর ভ্যালু আমরা পেয়েছি 4 ডিভাইডেড বাই n পাই।
তাহলে এখানে n এর ভ্যালু আমরা বসাবো। তাহলে ইতিমধ্যে যখন আমরা বলেছি n এর ভ্যালু 1, তাহলে এখানে আমরা 1 বসাবো। তাহলে এখানে 1 বসালে আমাদের চলে আসবে 4 ডিভাইডেড বাই পাই, এখানে 1 আছে। আর সাথে এই যে এই টার্মটা, এটা an এর সাথে, এটা তো an এর ভ্যালু, এটা হচ্ছে an এর ভ্যালু। আর এই যে টার্মটা, এটা এখানে অ্যাজ ইট ইজ বসে গেছে। পার্থক্যটা কোথায়? এখানে পাই এর সাথে n আছে, n যেখানে যেখানে আছে সেখানে আমি n এর পরিবর্তে 1 বসিয়ে দিই। এবার আসি 1 হলো, তারপরে 1 এর পর কত? আমার সামেশন করতে হবে 1 থেকে ইনফিনিটি পর্যন্ত। তাহলে প্রথমে নিলাম 1, তাহলে 1 এর পরে দ্বিতীয় ভ্যালু হচ্ছে 2, তাহলে n এর ভ্যালু 2 ধরবো আমরা। তাহলে n এর ভ্যালু যদি আমরা 2 ধরি, তাহলে an এর ভ্যালু কত হবে? আমরা ইতিমধ্যে বলে এসেছি n এর ভ্যালু যখন ইভেন, তখন an এর ভ্যালু আমরা পেয়েছি 0। তাহলে n এর সকল ভ্যালুর জন্য, n এর সকল ইভেন ভ্যালুর জন্য আমার an এর ভ্যালু কিন্তু 0। an এর ভ্যালু কিন্তু 0 কেন? কারণ sin n pi equal to 0। আচ্ছা, তাহলে an এর ভ্যালু আমি 0 পেলাম 2 এর জন্য। একইভাবে 4, 6, 8, 10 সকলগুলোর জন্য কিন্তু আমি an এর ভ্যালু 0ই পাবো। তাহলে an এর ভ্যালু যদি আমি 0 বসাই, তাহলে 0-র সাথে যে টার্মই থাক না কেন আলটিমেটলি টোটালটা 0 হয়ে যাবে। তাহলে x অফ t এর ভ্যালু আমি 0 পাবো যখন n এর ভ্যালু হচ্ছে 2। সেই কারণে x অফ t এর ভ্যালু আমি বসালাম না। তাহলে 2 এর পরে কি আসে? 2 এর পরে 3, তাহলে n ইকুয়াল টু 3 বসালাম। তাহলে n এর ভ্যালু যখন 3, এই যে n এর ভ্যালু যখন 3, তখন আমি a অফ n এর ভ্যালু পেয়েছি -4 ডিভাইডেড বাই n পাই। তাহলে এই যে an এর ভ্যালু বসালাম, an এর ভ্যালু আমি নিয়ে আসি, an এর ভ্যালু আমি বসালাম, এটা হচ্ছে an এর ভ্যালু, এই যে -4 ডিভাইডেড বাই n পাই। তাহলে আমাদের n এর ভ্যালু কত? 3। এই যে এখানে n এর ভ্যালু বসিয়েছি 3। আর এই যে এই টার্মটা আমরা এখানে বসিয়ে দিলাম। শুধু পার্থক্য কি? এখানে আমাদের n এর ভ্যালু ছিল n, এখানে n ছিল, আর n এর পরিবর্তে আমরা 3 বসিয়ে দিয়েছি। তাহলে এখানে n ইকুয়াল টু 3, n এর পরে হচ্ছে 4। তাহলে 4 এর জন্য, 4 যেহেতু ইভেন, তাহলে সকল ইভেনের জন্য n এর ভ্যালু হচ্ছে 0। তাহলে সেটা ক্যালকুলেট করার দরকার নেই। তাহলে 4 এর পরে 5 আসে। তাহলে n ইকুয়াল টু 5 হলে আমরা কেস a তে আমি ভ্যালু পেয়েছিলাম 4 ডিভাইডেড বাই n পাই। তাহলে আমি n এর ভ্যালু বসালাম, আর এই টার্মটা আমার এখানে চলে আসলো। শুধুমাত্র পার্থক্য হচ্ছে n এর পরিবর্তে আমি 5 বসালাম, n এর পরিবর্তে আমি 5 বসালাম। ঠিক একইভাবে 5 এর পরে আসি 6। তাহলে 6 যেহেতু ইভেন ভ্যালু, সকল ইভেনের জন্য an এর ভ্যালু হচ্ছে 0, 6 বসালাম না। 6 এর পরে 7, তাহলে n ইকুয়াল টু 7 হলে আমরা এখানে দেখেছি n এর ভ্যালু যদি 7 হয়, তাহলে এই হচ্ছে 7। তাহলে a অফ n এর ভ্যালু আমি বসালাম, 7। a অফ n এর ভ্যালু বসালাম 7, -4 ডিভাইডেড বাই 7 পাই। n এর পরিবর্তে 7 বসালাম, আর এটা হচ্ছে cos অংশটা যেটা রয়ে গেল, যেখানে n আছে n এর পরিবর্তে আমরা 7 বসিয়ে। আমরা কি করলাম? আমরা n এর ভ্যালু 1 থেকে 7 পর্যন্ত আমরা ভ্যালু নিয়ে আমি x অফ t এর ভ্যালু বের করেছি। x অফ t এর ভ্যালু বের করার পরে এখন ফাইনাল কাজ হচ্ছে সকল ভ্যালুকে একসাথে এনে যোগ করে দেওয়া। আমি বোঝানোর সুবিধার্থে এই অংশটা আমি করেছি শুধুমাত্র বোঝানোর জন্য আমি এইভাবে এই অংশটা করেছি। আপনারা সরাসরি এই অংশে চলে আসবেন, সরাসরি x অফ t এর ভ্যালু সাবস্টিটিউট করে দিবেন। এই অংশটা করার দরকার নেই যদি বুঝে থাকেন। তাহলে এখানে আমরা কি করলাম? n ইকুয়াল টু 1, এটা হচ্ছে যখন n এর ভ্যালু 1, এটা কি যখন n এর ভ্যালু 3, এটা কি যখন n এর ভ্যালু 5, এটা কি যখন n এর ভ্যালু 7। তাহলে এখানে আমরা এই জায়গায় শেষ করে দিতে পারি, অথবা আমরা n এর ভ্যালু আমরা দেখতে পাচ্ছি 4/পাই, এটা কিন্তু সকল টার্মে আমাদের কমন আছে, প্লাস মাইনাস সকল টার্মে আমাদের 4 ডিভাইডেড বাই পাই এই টার্মটা কমন হিসেবে আছে। যেহেতু কমন হিসেবে আছে, সুতরাং এটাকে আমরা
নিয়ে আসতে পারি, বাইরে নিয়ে আসতে পারি কমন হিসেবে, তাহলে 4/পাই এবং এই অংশটা আমাদের থেকে গেল। এখন আমাদেরকে বলা হয়েছিল 1 থেকে ইনফিনিটি পর্যন্ত ইন্টিগ্রেট করতে, কিন্তু আমরা 7 পর্যন্ত গিয়ে থেমে গেছি। সেজন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে ডট 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 দিতে হবে। তার মানে বুঝতে হবে যে এই সিরিজটা এভাবে চলতে থাকবে। এই যে এখানে আমরা যে ভ্যালুটা পেলাম এটাই হচ্ছে ফোরিয়ার সিরিজ এক্সপানশন, এবং এখানে আমরা হারমোনিক গুলো পেয়েছি। যে এখানে আমরা π/2, 3π/2, 5π/2, 7π/2 এই হারমোনিক গুলো পেয়েছি, অর্থাৎ হারমোনিক আকারে আমরা ফোরিয়ার সিরিজকে এক্সপান্ড করেছি। এই হচ্ছে ট্রিগোনোমেট্রিক ফোরিয়ার সিরিজের একটা এক্সাম্পল। আমি পরের টপিকে আমি পরের মডিউল অথবা পরের ভিডিওতে আমি ট্রিগোনোমেট্রিক ফোরিয়ার সিরিজের আরেকটা এক্সাম্পল আমি আপনাদের করে দেখাবো। সেই পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আমি লেকচার মডিউল এখানেই শেষ করছি। সবাইকে ধন্যবাদ।